আচ্ছা, আজকের টপিকটা, যে বিষয়বস্তু, সেটা হলো, দেখেন, আপনি সিসকোর লার্নিং করতেছেন সিসিএন এ। তো এটা একটা প্র্যাকটিক্যাল শিক্ষা। হ্যাঁ, মানে থিওরি শিক্ষা তো অবশ্যই, নো নো ডাউট, কিন্তু থিওরি শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যালি জিনিসগুলারে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এখন এই যে প্র্যাকটিক্যালি শিখবেন, তার জন্য দরকার হচ্ছে রাউটার, সুইচ, ফায়ারওয়াল ইত্যাদি ইত্যাদি। প্রবলেমটা হলো, আরো কি কাছে ইন্ডিভিজুয়ালি সিসকো রাউটার, সুইচ, ফায়ারওয়াল ইত্যাদি ডিভাইস আছে? নিশ্চিতভাবে বলা যায় নাই। না স্যার। এটা হচ্ছে একটা প্রথম বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা হলো, এগুলো কেনাও আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। শেখার জন্য, অন ইওর স্টেজ, পরবর্তীতে হয়তো ভিন্ন আলোচনা, কিন্তু এই মুহূর্তে আপনার যেই স্টেজে আছেন, সেই স্টেজে আপনার জন্য এটা কেনা কখনোই বুদ্ধিমানের কাজ না। এসএস নি বস। হ্যাঁ জি এই স্যার। বাস্তবতায় সিসকো বহু আগেই, মানে সিসকোর লার্নিংটা, এই যে সিসকোর একটা দূরভিসন্ধি সব সময় ছিল, যেটা হচ্ছিল যে তারা শেখানোটাকে সবসময় এই উৎসাহ দিছে। বুঝতে তুমি পারছেন? সব সময় শেখানো, আহ, শিক্ষাটা, নেটওয়ার্কিং শিক্ষাটাকে উৎসাহ দিছে। আপনি কোনো ভেন্ডর পাবেন না একটা না না হোক আর ক্লাস কার থেকে চলে। যেন নয়েজ আসতেছে। যদি মাউথটা বন্ধ রাখেন, মানে মাইকটা মিউট রাখেন, কারো একজনের থেকে নয়েজ আসতেছে আননেসেসারি। থ্যাংক ইউ। আচ্ছা, তো সিসকো বহু আগে একটা সফটওয়্যার বানাইছিল, তার নাম সিসকো প্যাকেট ট্রেসার। সিসকো প্যাকেট ট্রেসার প্রথম দিকটা হচ্ছিল এটা ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, যে কেউ, জনগণ ইউজ করতে পারে। কিছু হার্ডওয়্যারগত রিসোর্স আছে, মানে বর্তমান যে ভার্সনটা আছে সেটা মিট করার জন্য আপনার হার্ডওয়্যারে কিছু রিসোর্স থাকতে হবে, বাট সেটা খুবই যৎ সামান্য, খুব আহামরি কোনো রিসোর্স লাগে না। তো সেই রিসোর্সের উপর বেস করে আপনি সিসকো প্যাকেট ট্রেসার ব্যবহার করতে পারেন। তো সিসকো প্যাকেট ট্রেসার পাবেন কোথায়, আর এটা দিয়ে কি হয়? আশা করি সবারই কম বেশি আইডিয়া আছে। তারপরে আমি মানে আইডিয়াটা দেই যে প্যাকেট ট্রেসার জিনিসটা কি, কিভাবে বেটার ইউজ করতে পারেন, সেই জিনিসগুলা হয়তো এইভাবে কখনো দেখেন নাই, মে কুড বি। আচ্ছা, তো প্যাকেট ট্রেসার আপনাকে যদি অফিসিয়ালি ডাউনলোড করতে হয়, আপনি এই নেটাকেট.com এর, আমি একটা লিঙ্ক দিছি, সেইখানে গেলে এই জায়গায় পাবেন। কিন্তু এখানে একটা ইস্যু হচ্ছিল, আপনাকে অবশ্যই অবশ্যই লগ ইন করতে হবে, লগ ইন করা ছাড়া এটা ডাউনলোড করতে পারবেন না। সো যদি লগ ইন করে ডাউনলোড না করতে চান, ঠিক আছে, তাহলে বেটার অপশন হচ্ছে, আমি আরেকটা অল্টারনেট লিঙ্ক দিয়েছি, যেখানেও প্যাকেট ট্রেসার এগুলোই ডাউনলোড করে, মানে ক্লাউড স্টোরেজে রাখা আছে, সো এখান থেকেও ডাউনলোড করতে পারেন, যে যেভাবে ফ্লেক্সিবল সোজা হিসাব। আচ্ছা, এখন আমি প্যাকেট ট্রেসারটা আমার সম্ভবত ডাউনলোড করাই আছে। ও, না, নাই। আচ্ছা, আমি এইখান থেকে ডাউনলোড করি। এটা উবুন্টু এডিশন, এটা উইন্ডোজ এডিশন। ওকে, ফাইন। ডাউনলোড তো করা ছিল, দিল কোথায় বুঝলাম না। ছিল তো, ফাইলটা ডিলিট হয়ে গেছে অনেক কারণে। তো এনিওয়ে, নামতে থাকুক, দেখি এটার ভিতরে আছে কিনা। আবার সরাই। না। আচ্ছা,
তো প্যাকেট ট্রেসার সিসকো সবাইকে সাজেস্ট করে যে আপনি সিসিএনএ অন্তত, হুম, সিসিএনএটা প্যাকেট ট্রেসারের মাধ্যমে করেন। কেন? কারণ হলো সিসকো জানে আপনি হয়তোবা যে সিসিএনএ করে সে কি রকম হবে। সে হয় জব খুঁজতেছে, বা জব করলেও এন্ট্রি লেভেলের জব করে। তো সেখানে যেন এক্সট্রা খরচের বিষয়টা না আসে, সিসকো এটা মাথায় রেখেই সবসময় সবাইকে উৎসাহ দিছে যে তুমি সিসিএনএ লেভেলের জন্য প্যাকেট ট্রেসার ব্যবহার করো। এখন সিসিএমপি, সিসিআই, এগুলো স্টাডিও তো আছে। তো সেটা কি প্যাকেট ট্রেসার দিয়ে করা সম্ভব? উত্তর হচ্ছে না, সেটা করা সম্ভব না। তার জন্য আবার অ্যাডভান্স লেভেলের কিছু সিমুলেটর আছে, সেটা ব্যবহার করা যায়। অ্যাডভান্স লেভেলে সিসকোর নিজস্ব প্যাকেট মানে সিমুলেটর সিস্টেম আছে, যেমন সিএমএল, সিসকো মডেলিং ল্যাব নামে পরিচিত। তারপর আরো আছে আপনার সিসকোর সিসকোর বাইরে যে মানে সিসকোর সিএমএল আছে, সিসকো মডেলিং ল্যাব। আর সিসকোর বাইরে আপনি যে পাচ্ছেন জিএনএস 3, ইবিএনজি। ইবিএনজির আবার ভেরিয়েন্ট আছে, পেইড, কমিউনিটি এডিশন। তো সেগুলোতে আস্তে আস্তে আসি, আগে প্যাকেট ট্রেসারটা নামাইলাম, ইনস্টল করি। সিম্পল ইনস্টলেশন। তো সিম্পল ইনস্টলেশন ক্লিক ক্লিক করবেন, ইনস্টল হবে। তো আমি আপনাদের আজকে প্যাকেট ট্রেসার, জিএনএস 3 এবং ইবিএনজি সম্পর্কে ধারণা দেব। তবে আমি আগেই বলে রাখি, আমাদের সম্পূর্ণ ক্লাস সিসকো প্যাকেট ট্রেসারের উপরে হবে। আমরা কোথাও জিএনএস 3 বা ইবিএনজি ব্যবহার করব না। তবে আমার আইডিয়াটা দেওয়া এই কারণে, কারণ আপনারা এখন প্রাথমিক লেভেলে আছেন। ফিউচারে যদি সিসিএনপি করেন, বা আরো মোর পড়াশোনা যদি করতে চান অন্য আইটি সেক্টর গুলোতে, তখন আপনাকে ইবিএনজি বা জিএনএস 3 হেল্প করবে। সো আইডিয়াটা দিয়ে দেওয়া যে কিভাবে ইউজ করে। কারণ ইবিএনজি, জিএনএস 3 ইউজ করতে গেলে রিসোর্স লাগে। রিসোর্স বলতে আপনার ভালো পরিমাণে র্যাম থাকতে হবে, সিপিইউ কনফিগারেশন ভালো হইতে হবে। সো সেগুলো না থাকলে জিএনএস 3, ইবিএনজি চালানোটা খুবই কঠিন। তো সেগুলি হয়তো আপনার এখন আছে বা নাই, কিন্তু ফিউচারে আপনি তো এক জায়গায় থেমে থাকবেন না, মানুষ কন্টিনিউয়াসলি আগায় যায়, তাই না? তো সেই মানে অগ্রসর যখন হবেন, ওই জিনিসগুলো যেন ব্যবহার করতে পারেন, এরকম একটা সুযোগ আছে, সেটার আইডিয়াটা আর কি নিয়ে রাখলেন। আচ্ছা, সো প্যাকেট ট্রেসার ইনস্টল করে ডাইরেক্ট লঞ্চ করে দিচ্ছি। এটা এই গত বছরের শেষের দিকে মানে এডিশনটা আসছে। তো আরেকটা জিনিস, প্যাকেট ট্রেসার আমি যে ক্লাস করাবো এবং আপনারা যে ক্লাস করবেন, দুই পক্ষেরই এডিশন সেম হইতে হবে। মানে আমি এক এডিশন ব্যবহার করবো, আপনি আরেক এডিশন ব্যবহার করবেন, এটা করা যাবে না। ঠিক আছে? তাইলে ল্যাব ওপেন হবে না, আমি হয়তো কিছু ল্যাব দিব, সেটা ওপেন হবে না। আপনি কি কোনো ল্যাব করছেন আমাকে দেখাতে যাচ্ছেন, সেটা আমারটাতে ওপেন হবে না। সো আমরা সবাই লেটেস্ট যে ভার্সন 9 আছে সেটা ব্যবহার করব। আপনি যখনই প্যাকেট ট্রেসারটা ওপেন করবেন, এইখানে একটা লগ ইন পেজ আসবে। আপনি কয়েকটা কাজ করতে পারেন। আপনি যদি এই লগ ইন না করতে চান, হ্যাঁ, তাহলে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা আপনি এই প্যাকেট ট্রেসারের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেন। প্যাকেট ট্রেসার যদি ইন্টারনেট না পায়, তাহলে লগ ইন করার প্রয়োজন নাই, মানে লাগে না। এখন এই প্যাকেট ট্রেসার ইন্টারনেট কিভাবে বন্ধ করবেন? আচ্ছা, সেটার আইডিয়াটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার ফায়ারওয়ালে যাবেন। এইখানে আপনি নতুন পলিসি বানাইতে পারেন, ইন ইনবাউন্ড রুলস। ঠিক আছে? তো ইনবাউন্ড রুলসে কি করবেন? একটা নতুন রুল তৈরি করবেন। আমি আপাতত জাস্ট ডেমো তৈরি করতেছি। একটা প্রোগ্রাম সিলেক্ট করলেন। প্রোগ্রামটা কি হবে? প্রোগ্রামে কি দেখাবেন? ওই যে প্যাকেট ট্রেসারের পাথ, সিসকো প্যাকেট ট্রেসারের যে পাথটা আছে, সেই পাথটাই এখানে দেখাবেন। নেক্সট করবেন। আচ্ছা, এখানে আমাদের এটা দিতে হবে।
সম্ভবত বিন ফাইলের ভিতর থাকে। এই যে এটা ওপেন করলেন, তারপর নেক্সট দিলেন, দিয়ে ব্লক দা কানেকশন। তার মানে তখন কি হবে? তখন যেটা হবে, ও ইন্টারনেট পাবে না। আপনি একটা রুলস করে রাইখা দিলে সিসকো প্যাকেট ট্রেসার ইন্টারনেট পাবে না। তো সেই ক্ষেত্রে আপনার কখনোই লগ ইনের ভেজালটা আসবে না, মানে লগ ইন করার প্রয়োজন নাই। ঠিক আছে, কেউ যদি চান শিখায় রাখলাম। কারণ অনেক ক্ষেত্রে এটা হয়, অনেক ক্ষেত্রে কি হয়, সিসকো প্যাকেট ট্রেসার এর যেটা আমি আমি যে যেটা ফেস করি, আমার অনেকবার এই যে লগ ইন লগ আউট করতে হয়, অনেকের দেখাইতে হয়, দেখাইতে যায় অনেক সময় যেটা হয়, আমার ক্যাশ জমা যায়, ক্যাশ জমার কারণে আমি কোনোভাবে লগ ইন করতে পারি না। তো এই ক্যাশ ক্লিয়ার করতে যাওয়াটা খুবই কমপ্লিকেটিভ একটা ম্যাটার। আগে ছিল, এখন ভার্সন 9-এ আমি এখন পর্যন্ত এটা ফেস করি না, আমি সো যাই না। কিন্তু ভার্সন 8-এ আমি যথেষ্ট পরিমাণ ফেস করছি। তো তখন আমি করতাম কি, এরকম ইন্টারনেট বন্ধ করে রাখতাম, মানে প্যাকেট ট্রেসারের ওভারঅল সবকিছু না, শুধু প্যাকেট ট্রেসার প্রোগ্রামটা ইন্টারনেট বন্ধ করে রাখতাম। আর যদি আপনার লগ ইন করার ওয়ে থাকে, তাহলে সবচেয়ে কি হলো, আচ্ছা এই যে ব্রাউজারে আসতেছে, ফাইন, আমার লগ ইন করা ছিল, তাই ডিরেক্ট লগ ইন হয়ে গেছে। আমি নিচে আবার ওই যে 3 মাস লগ ইন করার জন্য সিলেকশন করে দিছি, তাই আগামী তাই আগামী 3 মাস আমার আর লগ ইনের কোনো ইস্যু থাকবে না। ওকে, সো আমরা লগ ইন করে প্যাকেট ট্রেসারের ভিতরে ঢুকে গেছি। প্যাকেট ট্রেসারের দুটো স্পেক আছে, একটা হচ্ছে লজিক্যাল ফেস, আর একটা হচ্ছে ফিজিক্যাল ফেস। তো ফিজিক্যাল ফেসটা কি? লজিক্যাল ফেসে আপনারা সবাই জানেন কম বেশি, এইখানে এরকম আছে, এইখানে রাউটার নেওয়া যায়, সবাই আশা করি জানেন রাউটার কিভাবে নেয়। এগুলোরে বলে ক্লজেট। হ্যাঁ, এটারে বলে ক্লজেট। এটা হচ্ছে রাউটারের ক্লজেট। আমরা সবাই এই যে সিসিএনএ তে এই রাউটারটা ব্যবহার করব 4331 আইএসআর। ওকে, এবং সুইচ ব্যবহার করব হচ্ছে 2960। ক্ষেত্র বিশেষে আমাদের মাল্টি লেয়ার সুইচ ব্যবহৃত হবে, অন্যান্য ডিভাইস ব্যবহার হবে, তবে মেইনলি রাউটার হিসাবে আইসার 4331 এবং সুইচ হিসাবে 2960 ব্যবহার করব। আচ্ছা, এখন ফিজিক্যালে যাই। দেখেন ফিজিক্যাল জিনিসটা কি। আপনি কতক্ষণ আগে এই যে রাউটারটা দেখলেন না, এই যে রাউটারটা, এটা না আমি ডিলিট করে দিই। কিভাবে ডিলিট করে? এই যে ক্রস বাটনটা আছে না এখানে, এটা নিবেন, নিয়ে রাউটারটার উপরে ক্লিক করেন, হয়ে গেল ডিলিট, হয়ে গেল ডিলিট। ওকে, কিছুক্ষণ আগে আপনাদের ফিজিক্যালি নিছিলাম, দেখেন তো ফিজিক্যালি এখন কিছু দেখতে পান? মানে এখানে কিন্তু রাউটারটা ছিল, রাউটার সুইচটা ছিল, এখন আছে? নাই। আচ্ছা, আবার একটা রাউটার অ্যাড করি, লজিক্যালে যাই, বা ফিজিক্যালেও করতে পারেন, সরাসরি এইভাবে আইনা রাউটার বসাই দিতে পারেন, নো ইস্যু। ঠিক আছে, এই যে রাউটারটা বসে গেল, এভাবেও বসাইতে পারেন, অথবা ওই যে লজিক্যালে ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে যেভাবে কানেক্ট করতেন সেভাবে করতে পারেন। আচ্ছা, অনেকে এই জিনিসগুলা দেখেন, ডাইরেক্ট প্যাকেট ট্রেসারে ব্যবহার করে। প্যাকেট ট্রেসার এইভাবে ডিরেক্ট ব্যবহার করার জন্য আসলে প্যাকেট ট্রেসারের জন্ম হয়নি। প্যাকেট ট্রেসারে এত রোবাস্ট করা হয়েছে কি কারণে, দেখেন, আপনি কখনো আইএসআর 4331 দেখছেন এর আগে? দেখেন নাই। তো না এইখানে স্যার। আপনার সব সম্পূর্ণরূপে দেখার সুযোগ আছে। কিভাবে দেখার সুযোগ আছে দেখেন, এইটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ। আপনি কত জুম করতে চান, ইউ ক্যান। ওকে, এই আমরা প্রচুর জুম করে নিছি। আপনি এটা যদি ব্যাক ভিউ দেখতে চান, ওই যে দেখেন পাশে ব্যাক চলে আসছে, আমরা একটু মাইনাস করে নিই। ওকে, এই যে ব্যাক ভিউটা আমরা দেখতে পাচ্ছি, আপনি একটু সরায় টরায় সুন্দর করে দেখতে পারেন। তার মানে এটা একটা রাউটার, যে রাউটারের পেছন দিকে পাওয়ার অন অফ এর সুইচ আছে, কিছু পোর্ট আছে এখানে, এইখানে একটা কাভারের মতো আছে যেখানে লেখা আছে সিসকো 4030 সিরিজ, আর ফ্রন্টে কতগুলা খালি জায়গা আছে, এবং আবার কতগুলা পোর্ট আছে, রাইট? আচ্ছা, এখন মজার বিষয় দেখেন, সিসকো রাউটার এর মধ্যে আপনি যদি চান, ওকে, সিসকো রাউটার আপনি যদি চান, সিসকো রাউটারে কিছু পোর্ট বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায়? প্রথমে এটা পোর্ট বাড়ানোর জন্য, হ্যাঁ, পোর্ট তো ফিক্সড কতগুলো আছেই, কিন্তু আমার দরকার আরো কিছু পোর্ট।
আনলিমিটেড বাড়াইতে পারবেন না অবভিয়াসলি, কিন্তু কিছু পোর্ট আপনি বাড়াইতে পারেন। কিভাবে বাড়াবেন এটা লজিক্যাল থেকেই দেখাই। আপনি প্রথমে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে যে ফিজিক্যাল ভিউতে চলে আসবেন, জুম ইন করেন, ফুল ম্যাক্সিমাইজ করলাম। প্রথম কাজ হচ্ছে পাওয়ার বন্ধ করে দেওয়া, করে দিলাম। আচ্ছা, আপনাদের আগে একটা দেখায়নি, বিশ্বাস তো নাইলে পরে করতে চাবেন না। 2960 নিলাম, ওকে, সুইচ নিছি। আমি জাস্ট ক্যাবেল গুলা কানেকশন করানোর জন্য দেখাচ্ছি। সাথে নিলাম স্ট্রেট থ্রু কেবল। এখানে এই যে কেবল গুলা যে আছে, এটারে বলে স্ট্রেট থ্রু কেবল। ভার্সন 9-এ একটা সমস্যা আমরা অলরেডি লক্ষ্য করতেছি। আমরা এটা সিসকো নেট একাডেমি জানাইছি, সেটা একটা বাগ বোধ হয়। আগে এই কেবল গুলার উপরে ইয়া রাখলে এখানে নামটা দেখাইতো, ইদানিং কালে দেখাচ্ছে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে কনসোল কেবল, এইটা হচ্ছে স্ট্রেট থ্রু কেবল, এইটা হচ্ছে ক্রসওভার কেবল। আর এগুলো স্পেশালাইজড কিছু কেবল, আর এই দুটা হচ্ছে সিরিয়াল কেবল। ওকে, এগুলো স্পেশালাইজড, বিশেষ করে আইওটির জন্য ব্যবহৃত হয়। তা আমাদের এগুলো আপাতত লাগবে না, আমাদের যেটা লাগবে এইটা নেই, এটা লাগবে। সো এই কেবলটায় দেখেন আমি গিগাবিট 00-তে কানেক্ট করলাম, গিগাবিট 01-এ কানেক্ট করলাম। আর একটা কেবল নিলাম, গিগাবিট 001-এ কানেক্ট করলাম, গিগাবিট 002-তে কানেক্ট করলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আরেকটা কেবল কানেক্ট করতে হয় কি করব? আমার তো সুযোগ নেই আপাতত। তাহলে আমরা যেটা করব, প্রথমে রাউটারটার পাওয়ার বন্ধ করে দেবো, সেটা দিছি অলরেডি। এখানে রাউটারের পোর্ট আছে, এই যে যেমন এইটা হচ্ছে রাউটারের পোর্ট, ঠিক আছে? জি আমরা স্যার। চাইলে এই এই যে টিই বা জিএলসি যে কোনো একটা ব্যবহার করলেই হয়। এইটারে ধরে আমরা যদি এইখানে দিয়ে দেই বা এইখানে দিয়ে ড্র্যাগ দেই, অ্যান্ড ড্রপ আর কি স্যার। ড্র্যাগ এন্ড ড্রপ করি এবং রাউটারটা অন করে দেই, এবার দেখেন আমার আরেকটা পোর্ট চলে আসছে। দেখছেন? আগে কিন্তু জি ছিল স্যার। না। জি স্যার। ওকে, এরকম ভাবে আমরা পোর্ট, নট অনলি রাউটার, পিসিটিসিরও পোর্ট বানাইতে পারি। তবে এই সুইচ গুলো আর পারবেন না, এই সুইচ গুলো অনেকটাই ফিক্সড। ঠিক আছে, আচ্ছা, সো আইডিয়া দিলাম আর কি। জি। আমি এই কেবল গুলো কেটে ফেলি। আচ্ছা, আমি যদি অনেকগুলা ডিভাইস একসাথে ডিলিট করতে চাই, সিলেক্ট করে একসাথে ডিলিট করে দিলাম। এখন আমারে বলেন, প্যাকেট ট্রেসারের বদলে যদি আপনি এটা মনে করেন, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার কাছে রাউটার আছে, সুইচ আছে, এই যে আমরা কি করলাম, একটা রাউটার নিলাম, তাকে পাওয়ার দিলাম, একটি সুইচ নিলাম, তাকে পাওয়ার দিলাম, তিনটা কেবল কানেক্ট করলাম, পোর্ট গুলা কানেক্ট করলাম। এগুলো করতে আপনার কত সময়, কত এনার্জি লাগতো? চিন্তার বিষয় না? তো আপনি শিখতে গিয়ে যদি হ্যাজার্ড পণ্য শিক্ষা হয়, তার থেকে বেটার হচ্ছিল ফ্লেক্সিবলি একদম ঘরের ভিতরে নিজে যেন আমি সময় দিয়ে শিখতে পারি। সেটাই ছিল সিসকো প্যাকেট ট্রেসারের তৈরি করার একমাত্র উদ্দেশ্য। এবং সিসকো চাইছেই এটা, যে আপনি তখন কি করবেন, শুধু সিসকো দিয়ে শিখবেন, এবং যখন অফিসে যাবেন তখন আপনার কাছেই তো পরামর্শ চাবে যে আমাদের কোম্পানির জন্য একটি রাউটার কেনা দরকার। এখন আপনি শিখছেন সিসকো দিয়ে, তখন কি অন্য রাউটারের কথা বলবেন? অবভিয়াসলি বলবেন না, তাই না? তো বিষয়টা এরকম। আচ্ছা, তো সিসকো প্যাকেট ট্রেসারের তো অনেকগুলা ভালো গুণ দেখলাম, খুব ফ্লেক্সিবল ইউজ করা যায়, খুব কম পরিমাণ রিসোর্স লাগে। আমার ল্যাপটপ কিন্তু এটা খুব আহামরি ল্যাপটপ না, নর্মাল একটা ল্যাপটপ। তো সেই নর্মাল ল্যাপটপেই চলতেছে। আমরা তারপরে দেখি যে আহ, কতটুক স্পেক লাগে। স্পেক হচ্ছে হলো উইন্ডোজ 10 অথবা 11 হইতে হবে ভার্সন 9 চালানোর জন্য। ম্যাক ওএস যদি হয় তাহলে 12 এডিশন অথবা নিউয়ার হইতে হবে। আপনারা যদি উবুন্টু চালান তাহলে 22.04, 24.04। আর AMD 64 সিপিইউ লাগবে যদি আপনি উবুন্টু চালান। ওকে, মানে 64 সাপোর্টেড, AMD 64 সাপোর্টেড। আচ্ছা, 4 জিবি খালি র্যাম লাগবে, আর 1.4 জিবি ফ্রি ডিস্ক স্পেস লাগবে, মানে সোজা কথা হার্ড ডিস্ক বা SSD যেটাই আপনার থাকুক সেটা লাগবে। 4 জিবি ফ্রি র্যাম, এটা মোটামুটি সবারই আছে। ঠিক আছে, যদি আপনার 8 জিবি র্যাম থেকে থাকে, তাহলে একটা ওএস
উইন্ডোজ 10 অথবা 11, সব প্রসেস যদি কাট অফ করে দেন, তাইলে সর্বোচ্চ হয়তো 4 জিবির মতো লাগবে ওএসটা রান করতে, আর প্যাকেট ট্রেসার রান করতে 4 জিবি। সো 8 জিবি র্যাম থাকলে আপনি মানে খুব ফ্লেক্সিবলি প্যাকেট ট্রেসার চালাতে পারার কথা। আশা করি সবারই এই স্পেসিফিকেশনটা বা এই সিস্টেম রিকোয়ারমেন্টটা সবার নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটারে আছে। ঠিক আছে, যদি এটা থেকে থাকে তাহলে আমরা কমন গ্রাউন্ড হিসাবে প্যাকেট ট্রেসার সবাই ব্যবহার করতে পারবো, এবং আমাদের ফার্দার যে শিক্ষাগুলো আছে, ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারবো। আচ্ছা, প্যাকেট ট্রেসার ডাউনলোড কিভাবে করবেন, ইনস্টলেশন কিভাবে করবেন, এই প্রসেস অলরেডি আমি দেখাই দিছি। সো স্লাইড জিনিসটা আবার লেখা আছে। আমি আবার একটু প্যাকেট ট্রেসারে ব্যাক করি। রিজন হলো আপনাদের আরো কিছু প্যাকেট ট্রেসারের ব্যবহার সিস্টেম দেখাই। তো 4331 আমি আবার দিলাম, এবং আমি একটি সুইচ নিলাম। ওকে, একটি কেবল কানেক্ট করলাম। আচ্ছা, এইখানে আমার কি কেবলের ইন্টারফেস নাম্বারগুলো দেখাচ্ছে? দেখাচ্ছে না। আমি কিন্তু কেবলটা ধরলে পরে দেখাচ্ছিল। এটার জন্য আপনারা যেটা করবেন, অপশনে যাবেন, প্রেফারেন্সে যাবেন। আপনাদের হয়তো নাও থাকতে পারে, তো আপনারা কয়েকটা জিনিস অন করবেন। এক নাম্বার হচ্ছে অলওয়েজ শো পোর্ট লেভেল ইন লজিক্যাল ওয়ার্ক স্পেস। তাহলে এটা আপনাকে দেখাবে কোন পোর্টের সাথে আপনি কোন পোর্ট কানেক্ট করছেন। এইটা একটা জিনিস করবেন। দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে মিসসেলেনিয়াসে যে আপনি বাফার ফিল্টার ইভেন্ট অনলি, এই জিনিসটা একটু অন করে নেবেন। ঠিক আছে, এই দুইটা জিনিস করলে আপাতত হবে। কেউ যদি ফন্ট সাইজ নিয়ে কোনো কমপ্লেন থাকে, তাহলে ফন্ট সাইজ এখানে বাড়িতে কমাতে পারেন। আদারওয়াইজ এই দুইটা কাজ করলেই হবে, যেটা হচ্ছিল একটা অলওয়েজ শো পোর্ট লেভেল ইন লজিক্যাল ওয়ার্ক স্পেস, আর মিসসেলেনিয়াসে যে এই যে বাফার ফিল্টার ইভেন্টস অনলি, এটা একটু অন করবেন, কারণ আমাদের ফিউচারের কাজগুলো করতে এই দুটো জিনিস লাগবে, বা আমাদের জন্য একটু ইজিয়ার হবে প্যাকেট ট্রেসার পরিচালনা করা। আচ্ছা, আমি যদি এটার সাথে এখন একটা কম্পিউটার কানেক্ট করি টেস্ট করার জন্য, তাহলে আমি কোথায় যাব? আমার কম্পিউটার আছে, সেকেন্ড। আচ্ছা, এই যে আমার এইখানে হলো কম্পিউটার আছে। সো আপনি আপনার ইচ্ছা মতো পিসি নিতে পারেন। পিসি নিয়ে তারপরে আপনি আপনার প্রয়োজন অনুসারে কেবল কানেক্ট করতে পারেন। ফাইন। আপনি যদি এখন পিসির ফাস্ট ইথারনেট পোর্ট এটার পরিবর্তন করতে চান, আপনি সেটাও করতে পারেন। আপনি প্রথমে ওই পিসির সেম ভাবে পাওয়ার বন্ধ করবেন, এক্সিস্টিং যে নেটওয়ার্ক মডিউলটা আছে সেটা খুলে ফেলবেন। খুলে ফেললাম, এবং এই যে নতুন আছে ওগুলো পড়ে দেখবেন প্রত্যেকটাতেই এটা হচ্ছে জিই ছিল নামটা, দেখেন, মানে কপার গিগা ইথারনেট। সো কপার গিগা ইথারনেটের পোর্ট আমি কানেক্ট করে দিচ্ছি, পাওয়ার অন করতেছি। এবার কেবলটা কানেক্ট করি, দেখেন এটা গিগাবিট পোর্ট হয়ে যাবে। ওকে, ফাইন। তার মানে আমরা কিছু ডিভাইস মডিফিকেশন যদি আমার প্রয়োজন পড়ে ল্যাবের জন্য বা আমার বোঝার জন্য, সেটা আমি করতে পারবো। আচ্ছা, এইটা আমি একটা বানাইলাম। হ্যাঁ, আরো একটা বানাচ্ছি। সো সেম সেম যদি আরেকটা বানাই, তাহলে আমি কন্ট্রোল সি দিয়ে, মানে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে যদি কন্ট্রোল ভি দেই, সেম আরেকটা রেপ্লিকা তৈরি হয়ে যাবে। দাঁড়ান, কন্ট্রোল ভি, এই যে দুইটা তৈরি হলো। এখন মনে করেন আমি, এটা হচ্ছে আমার একটা সাইট, সাইট নাম্বার হচ্ছে 1, এটা হচ্ছে আরেকটা সাইট, সাইট নাম্বার হচ্ছে 2। তো এটা আমি বুঝবো কিভাবে? বোঝানোর জন্য আমি কি করতে পারি? গুড প্র্যাকটিস আপনি এখান থেকে এই যে বক্স নিতে পারেন, আহ, কোনো কালার দিয়ে বক্স নিতে পারেন। যেমন ফিল কালার সিলেক্ট করলেন, একটা যে কোনো একটা কালার নিলেন, লেটস সে আমরা প্রথমে হলুদ নিলাম। ওকে, নিলাম। এবারে এইটা একটা সাইট দিলাম, এটা হচ্ছে সাইট এ।
আরেকটা অন্য কালার নিলাম, লেটস সে লাইট গ্রিন নিলাম, ওকে দিলাম। এটা হচ্ছে সাইট বি। এখন আমি কি করতে পারি, এখানে কমেন্ট করে রাখতে পারি, মনে করেন সাইট এ, ওকে, দেন আরেকটা কমেন্ট করতে পারি এখানে সাইট বি। এতে লাভ কি? লাভটা হচ্ছে আপনি নিজেই যদি কয়দিন পরে একটা ল্যাব করলেন, হ্যাঁ, ল্যাব কিছু করে রাখলেন, দেখেন আপনি যত ক্লাসে ল্যাব করবেন, মানে ক্লাসে বলতে কি আপনার পার্সোনালি শিখে যত ল্যাব করে রাখবেন, তত আপনার সুবিধা। কিভাবে সুবিধা? কারণ এই রাউটারের মধ্যে কনফিগারেশন গুলো থেকে যাবে। তো আপনার চাকরি জীবনে যে আপনার একটা কনফিগারেশন দরকার, তাহলে ওই রাউটারটাতেই পাচ্ছেন আপনি। ঠিক আছে। সো আপনি এখন একটা নিজে, আমরা আস্তে আস্তে যখন শিখবো, টার্গেট থাকবে হচ্ছিল যে আপনার নিজের যে শিখলেন, সেটা আপনি নিজে একটা চিন্তা করবেন যে আমি একটা অফিস যদি বানাইতাম তাহলে কিভাবে বানাইতাম। অফিসে আমার একটা রাউটার থাকতো বা দুইটা রাউটার থাকতো, দুইটা সুইচ থাকতো বা চারটা সুইচ থাকতো, সেগুলোকে আমি কানেক্ট করতাম, কম্পিউটার আইপি বসাইতাম। তো এই যে করসপন্ডিং রাউটার এবং সুইচের যে কনফিগারেশন, সেই কনফিগারেশনটা আপনি করলেন, এবং চাকরি জীবনে বা আপনার কোথাও যে ওই কনফিগারেশনের সিমিলার বা 100% সিমিলার, মনে করেন কোথাও কাজ করতে হবে, তো আপনি কি কি হইলো, শিখার অবস্থাতেই সেই জিনিসটা তো আপনার কাছে রেডি থাকলো, তাই না? তো আমরা এরকম নোট দিতে পারি, ব্যাক এন্ড ডিজাইন করতে পারি, যার ফলশ্রুতিতে কি হয়, আমাদের পরবর্তীতে যদি আমাদের ল্যাবের দেখার প্রয়োজন পড়ে, সেই জিনিসগুলো আমরা খুব ইজিলি দেখতে বা বুঝতে পারি। ক্লিয়ার? কারো কোনো জিজ্ঞাসা এই পর্যন্ত? স্যার, বাফারের যে অপশনটা আমরা সিলেক্ট করছি ওইটার মানে কারণ কি? আচ্ছা, ওইটার কারণ হচ্ছিল আমরা কিছুদিন পরে সিমুলেশন করব। এটা তো একটা সিমুলেটর, রাইট? তো সিমুলেটর কি? সিমুলেটর যেমন ধরেন, আমি আপনাদের বুঝাই। এইটা, এই যে কেবল গুলো দেখতেছেন, যে কানেক্ট হয়েছে, ওকে, আমি আরেকটা জিনিস করি, দেখেন সিমুলেশন জিনিসটা আসলে কি। আমরা কলিশন ডোমেন পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ, জি স্যার। ওকে। তো কলিশন ডোমেন যে পড়ছিলেন, দেখেন আপনি দুইটা কম্পিউটার কানেক্ট করলেন, আপনি এই গল্পটা মনে হয় বলছিলাম আপনাদের। আমি একটু লজিক্যালে যাই। লজিক্যালে যে একটা কম্পিউটার নেই, একটা কম্পিউটার নেই, নিলাম। দুটো কম্পিউটার যেহেতু, আমরা এটা ক্রস ওভার কেবল দিয়ে কানেক্ট করব। সো করলাম, ওকে। তো করার পর পরবর্তীতে দেখেন কি হয়। আমি এবার ফিজিক্যালে যাই। ফিজিক্যালে যাওয়ার পর আমার এই কম্পিউটার দুইটা কোথায়? তারা ব্যাক টু ব্যাক যে কানেক্ট হলো, সেই কম্পিউটার দুইটা কোথায়? এই যে কম্পিউটার দুইটা, রাইট? আচ্ছা, এইবার আমি একটু জুম আউট করি। এই যে ব্যাক টু ব্যাক কানেক্টেড যে দুইটা কম্পিউটার আছে, একটু এই কম্পিউটারটাকে আমি একটু দূরে সরাই। দাঁড়ান। সমস্যা হচ্ছে, আর একটা ল্যাব খুলে নিতে হবে এটার জন্য। দাঁড়ান। আচ্ছা, দেখেন
একটা কম্পিউটার নিলাম আর একটা কম্পিউটার নিলাম, ফিজিক্যালি যে দেখি। ওকে, এবার ঠিক আছে। কম্পিউটার দুইটারে আমি কেবল দিয়ে কানেক্ট করলাম, ক্রস ওভার কেবল দিয়ে। ওকে, কম্পিউটার দুইটারে আমি একটু দূরে নিলাম। ওকে, এখন পর্যন্ত কেবল গুলো আপ, এই যে সবুজ সাইন দেখাচ্ছে এর অর্থ আপ। আর একটু দূরে নিলাম, আর একটু দূরে নেই, ডাউন হয়ে গেল। কেন ডাউন হয়েছে জানেন? কারণ কেবলটার উপরে যদি মাউসটা রাখেন, আপনি দেখেন এটার দূরত্ব হয়ে গেছে কেবলের কত মিটার? 111.74 মিটার। 74 তো 74 এত দূরত্বে কেবল, এই কেবল কাজ করে না। যেই আবার কমায় ফেললাম, কত আছে এখন? আচ্ছা, একটু কমাই, এখন 101 মিটার। এই একটু কমাইলেই আপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই পরিস্থিতিতে আমরা কি শিখছিলাম, যে আমরা কি ইউজ করব? মানুষ প্রথমে কি আবিষ্কার করলো? যে দূরত্ব যাবে, আরো দূরত্ব নিয়ে যাবে। তারা আবিষ্কার করলো যেটা, সেটা হচ্ছিল, সেকেন্ড, যেটা আবিষ্কার করলো তার নাম হচ্ছে রিপিটার, রাইট? তো তখন যেটা হইতো, কেবল সরাসরি পিসিতে কানেক্ট না হয়ে যেটা হইতো, রিপিটারে কানেক্ট হইতো। সরি, ভুল কেবল কানেক্ট করে ফেলছি, এটা ডিফারেন্ট ডিভাইস যেহেতু, তাই স্ট্রেট থ্রু কানেক্ট করব। ওকে, এখন যদি আমি আবার ফিজিক্যালে যাই, এইবার আমি আবার যদি দূরত্ব বাড়াই, হ্যাঁ, দেখেন এই কেবলটার দূরত্ব কতটুকু? 56 মিটার। এই কেবলটার দূরত্ব কতটুকু? 94 মিটার। তো 56 আর 94, 100 পার। ডাউন হয়েছে কেবল। জি না স্যার। তো রিপিটার এই জন্য আমরা আবিষ্কার করছিলাম। তারপরে আমরা কি আবিষ্কার করছিলাম? রিপিটার দিয়ে তো অনলি দুইটা কম্পিউটারে কানেক্ট করা যাচ্ছে। আমরা তারপর আবিষ্কার করলাম হাব, তাই না? জি আমরা স্যার। আবিষ্কার করলাম হাত। হাব। হাবে এইটা সুবিধা কি পাইলাম? হাবে সুবিধাটা পাইলাম, সেটা হচ্ছে হলো, আমরা হাবে মাল্টিপল কম্পিউটার কানেক্ট করতে পারি, মানে দুইয়ের বেশি। এখন আগে দুইটাই করা যেত রিপিটার দিয়ে, এখন হাব আসার ফলশ্রুতিতে এটার কি হইলো? ওকে, তো আমি এই তিনটা কম্পিউটারে তিনটা আইপি দেই, মানে আইপি বসাই। কিভাবে আইপি বসাই একসাথে এটাও দেখা ফেললেন। কনফিগে যাবেন, ইন্টারফেসে যাবেন, সো স্ট্যাটিক আইপি এখানে বসাইতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সবচেয়ে বেস্ট হচ্ছে ওইটা, ডেস্কটপে চলে যাবেন। ডেস্কটপে যে আইপি কনফিগারেশন পাবেন, এখানে সরাসরি আইপি ডিএনএস দুইটাই বসাইতে পারবেন। সো 192.168.0.1 সাবনেট মাস্ক ক্লাস সি এর অটোমেটিক্যালি চলে আসবে। আমরা এখানে কোনো গেটওয়ে বসাচ্ছি না। ওকে,
সো একটা কম্পিউটারে আইপি বসাইলাম, দ্বিতীয় কম্পিউটারের ডেস্কটপ আইপি কনফিগারেশনে যদি যাই, এখানে পেস্ট করি, 2 বসাইলাম, কারণ আগেরটাতে 1 বসাইছি। এটাতে যদি যাই, ডেস্কটপ আইপি কনফিগারেশন 3 বসাইলাম। ওকে, এইবার আমরা সিমুলেশনে যাই। সিমুলেশনে অনেক কিছু সিমুলেশন আছে, আমরা এটাকে কমায় নিই, আমাদের এত কিছু এত এখন লাগবে না। আমরা শুধু এআরপিটা রাখবো, টিএনএস উঠায় ফেলবো, ওএসপিএফ বিজিপি দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আইপি ভার্সন 6 এও আমরা কোনো কিছুই রাখবো না, কারণ আমরা আইপি ভার্সন 6 দিয়ে এই মুহূর্তে কাজই করতেছি না। ওকে, এবার মিসকে আসি। মিস সেলেনিয়াস, সো সিডিপি দরকার নাই, দরকার নাই, দরকার নাই। শুধু এই দুইটা রাখবো, টিসিপি আর ইউডিপি। ওকে ফাইন, অনেক কমে গেছে। এখন আপনাদের মনে ছিল হাব হচ্ছে একটা কলিশন ডোমেইন। দেখেন, আমি এখন এই আইপিটাকে নিয়ে এই কম্পিউটার থেকে পিং দিই, পিং -t, -t মানে কন্টিনিউয়াস পিং হবে, দিলাম। দিয়ে মানে দেই নাই, এখনো প্যাকেট রেডি, সিমুলেশনে আমরা আছি। So আমি এন্টার করলাম, এই কমান্ডটা কপি করে নিই আর একটু সুবিধা হবে আমাদের। এন্টার দিলাম, প্যাকেট ইনিশিয়েট হয়েছে। এখন যদি প্লে করি, প্যাকেট যাচ্ছে, সব দিকে ব্রডকাস্ট হবে। তাই হইলো, ব্রডকাস্ট চেকিং হচ্ছে। এখন একই সময়ে যদি আমরা একটু ব্যাপারটা দ্রুত করার জন্য এইখান থেকে পিং দেই, দেখেন কি হয়, হোয়াট হ্যাপেন্ড। আবার ডেটা কন্টিনিউ রাখি, দুই সাইড থেকে আমরা পিং দিয়েছি, এটারও পিং চলতেছে। দেখেন, একটা পর্যায়ে আইসা আমাদের কিন্তু সংঘর্ষ হইতে বাধ্য ওই জায়গায়। কেন? কারণ দুই দিক থেকেই ডাটা যাচ্ছে। ঠিক আছে, আমরা সেই সংঘর্ষটা হওয়ার জন্য একটু ওয়েট করি। এই যে দেখেন, সংঘর্ষটা হয়ে গেল, প্যাকেটে কি হয়েছে, আগুন ধরে গেছে। আমরা এই অবস্থায় একটু পজ করি, দেখেন আপনাকে এখানে দেখাবে যে পোর্ট রিসিভড এ কোলাইড ফ্রেম, দ্য ডিভাইস ড্রপস দ্য ফ্রেম। পুরো ঘটনাটায় যে কি কি হয়েছে, আমরা যে কমিউনিকেশনটা করলাম, তার প্রত্যেকটা ডিটেলস আপনি ওএসআই মডেলে কোন মডেল, তার পিডিইউ ডিটেলসটা কি ছিল, এগুলো সব এখানে দেখতে পারবেন। ওকে, অনেকটা ওয়েবসাইট দিয়ে গবেষণা করলে যা হইতো তাই। তাইলে এই যে সিমুলেশনটা করছেন, প্রতিটা ইভেন্ট জমা হচ্ছে না, আমরা কিন্তু এখানে ওই ঘটনাটাই করছি। কি করছি, যে সব ইভেন্ট আমার দরকার নেই, কারণ সব ইভেন্ট যদি লোড হয় তাহলে আমার পুরা প্যাকেট ট্রেসার মানে কি বলবো, জাম হয়ে যাবে। তাই আমি অনলি ফিল্টার ইভেন্টস অনলি, মানে যেই ইভেন্ট গুলারে ফিল্টার করছি সেই ইভেন্ট গুলার লক নিয়ে আসতেছি, তাতে আমার জন্য বুঝতে সুবিধা হচ্ছে। কারণ আমার কমিউনিকেশনে প্রথমেই কাজ করতেছে কে, এআরপি, আইসিএমপি প্রোটোকল হিসাবে, টিসিপি, ইউডিপি। সো আমার আন্ডারস্ট্যান্ডিং বেটার হচ্ছে। উত্তরটা পাইছেন? জি স্যার। আচ্ছা, তো একই সাথে ব্রডকাস্ট ডোমেইনও দেখা ফেললেন। ঠিক আছে, তো আমি যদি এখন আরেকটা হাব এটাতে রিসেট করে দিই,
বলেন তো। আরেকটা হাব যদি এখানে যুক্ত করি, হ্যাঁ, আরেকটি হাব যদি আমি যুক্ত করি, তাহলে এখানে কলিশন ডোমেন এখন কয়টা? দুইটা না একটা? অবভিয়াসলি আমরা জানি হাব 100টা যদি যুক্ত হয় তাহলেও কলিশন ডোমেন কয়টা? একটাই। এখন হাবের কলিশন ডোমেন আপনি ভাঙবেন কিভাবে? ভাঙার যে সুযোগ সেটা হলো সুইচে যান, সেটা হলো ব্রিজ। সেটা কি? ব্রিজ। তো ব্রিজ কিভাবে কানেক্ট হইতো? তো ব্রিজ যেভাবে কানেক্ট হতো সেটা হচ্ছিল হাব থেকে, কানেক্ট হইতো ব্রিজে। সরি, আবার ভুল কেবল লাগাইছি। হাব থেকে কানেক্ট হইতো ব্রিজে, আবার ব্রিজ থেকে কানেক্ট হইতো হাব। এখন যে ঘটনাটা ঘটছে, এখন এই সামগ্রিক টপোলজিতে কলিশন ডোমেন দুইটা। কেন? কারণ হচ্ছে এইখানে যদি কলিশন হয় তাই এইখানে আসবে না, ব্রিজের এই প্রান্তে এটা কাট অফ হয়ে যাবে। আবার এইখানে যদি কলিশন হয় তাহলে সেটা ব্রিজের এই পর্যন্ত আসবে, ব্রিজের পারে যাওয়ার মানে ওই পারে যাওয়ার তার কোনো সুযোগ নাই। এগুলো সবই নেটওয়ার্ক জগতে এনশিয়ান ডিভাইস বা লেগেসি ডিভাইস। আমরা এই মুহূর্তে হাব, ব্রিজ এগুলো ফিজিক্যাল ফরম্যাটে ব্যবহার করি না। আমরা সরাসরি চলে আসছি সুইচে। ঠিক আছে? তো সুইচের ঘটনা কি? সুইচের প্রতিটা পোর্ট হচ্ছে এক একটা কলিশন ডোমেইন। তার মানে আপনি যত কম্পিউটার কানেক্ট করতেছেন আলাদা আলাদা কলিশন ডোমেইন। আর বাট সুইচ নিজে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইন। ব্রডকাস্ট ডোমেইনটাকে অনলি ভাঙতে পারে একটাই ডিভাইস, তার নাম হচ্ছে রাউটার। বা ফায়ারওয়াল হইলে বা লেয়ার 3 সাবস্টেন্স যেটার মধ্যে আছে সেটাই একমাত্র ব্রডকাস্ট ডোমেইনকে ভাঙতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আমি প্যাকেট ট্রেসারের না হলে অন্য আরেকটা দিক নিয়ে আলোচনা করব। প্যাকেট পরীক্ষা নেওয়া যায়। ঠিক আছে? প্যাকেট ট্রেসার দিয়ে পরীক্ষা নেওয়া যায়। কিরকম পরীক্ষা? আপনি মনে করেন সিসিএনএ করলেন, শিখলেন, জানলেন, ভেন্ডর সার্টিফিকেট দিলেন, পরীক্ষা দিলেন, এবং আপনি যে দাবি করতেছেন যে একটা চাকরির ইন্টারভিউতে যে আপনি এগুলো সকল কিছু করেছেন। এখন সকল কিছু আপনি করেছেন, যে কিনা এমপ্লয়ার চাকরি আপনাকে দিবে সে বুঝবে কিভাবে? এখন একটা হইতে পারে আপনার লিখিত পরীক্ষা নিতে পারে। তো লিখিত পরীক্ষাতে মানুষ কি করে, পাশের জনেরটা দেখে টেকে করে ফেলে অনেক সময়। আবার এমন হইতে পারে যে ইন্টারভিউ নিতে পারে, অবভিয়াস ইন্টারভিউ নেয়। ঠিক আছে, কিন্তু ইন্টারভিউতে অল্প সময় আসলে আপনার জ্ঞানের ডেপথ জানাটা খুব কঠিন। তার থেকে ভালো একটা অপশন বাইরে দেশে এটা খুবই পপুলার, এটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে পরীক্ষা নেওয়া। তো যেমন আমাদের এখানে একটা ফাইল আছে, ফাইলটা আমরা ওপেন করি। দেখেন, আচ্ছা, এইখানে আপনি যে ফাইলটা দেখতেছেন এটা একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে। ঠিক আছে, কিছু কাজ করতে বলা হয়েছে। তো এটারে আমরা প্রথমত, এটা একটা প্রশ্ন, সো আমাদের বেটার হয় আমরা যদি ডক করে নিই। ডক করে নিলে কি হবে, প্রশ্নটা পাশে চলে আসবে, ল্যাপটপ ডাইন সাইডে চলে আসবে। তো এতে সুবিধাটা আমরা প্রশ্ন দেখে দেখে কাজ করতে পারবো। এটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ। দ্বিতীয় কথা, আপনি এইখানে প্রথমে ঢুকেই ফার্স্টে কাজ করবেন যেটা, সেটা হচ্ছে একটা রিসেট অ্যাক্টিভিটি দিয়ে নিবেন। ফাইল রিসেট অ্যাক্টিভিটি। তাহলে কি হবে, এই যে টাইমটা একদম নতুন করে ফ্লাশ হয়ে একদম নতুন করে শুরু হবে। আচ্ছা, শুরু হইলো। তো এখন আমি, দেখেন, প্রথমে বলছে যে এইটা একটা নতুন, বুঝছেন, এই ল্যাপটপের সাথে নতুন রাউটারটাকে কানেক্ট করতে এবং টার্মিনাল সেটিং কনফিগার করতে। আচ্ছা, আপনারা কি জানেন সিসকো রাউটারে কিভাবে ঢুকতে হয়? কেউ কি জানেন? কোন আইডিয়া আছে?
সিসকো রাউটারে কিভাবে ঢুকতে হয়, মানে আপনাকে একটা নতুন রাউটার দেওয়া হইলো, ঠিক আছে? বিশ্বাস করেন, একটা সময় না আমিও সিসকো রাউটার সম্পর্কে কিছুই জানতাম না। তা আমি তখন অলরেডি মানে জব করি, ওকে? তা আমাকে একজন বলল যে তুমি এই কাজগুলা করো, করে তুমি চলে যাও, তো বাকিটুকু আমি বুঝা নেব। দেখেন, এটা একটা কঠিন জিনিস। এই শিক্ষাটা থাকলেই আপনার পক্ষে, বিলিভ মি, মানে একটা জব করা পসিবল, এবং ফুল থ্রোটল জব করা পসিবল। দেখেন, মনে করেন আপনি একটা অফিসে গেছেন, আপনি একটা আইএসপির সাপোর্ট ইঞ্জিনিয়ার, আপনি ইয়েতে গেছেন, মানে একটা সাপোর্ট দিতে গেছেন, যে তার একটা রাউটার নিয়ে আসছে, সিসকো রাউটার, তো সেটা আপনাকে কনফিগার করতে হবে। এটা হচ্ছে টাস্ক। তো সিসকোর নতুন রাউটারে ঢোকে কেমনে এটা না জানলে তো আপনি সেটা করতেই পারবেন না। তো মনে করেন সেই হচ্ছে নতুন রাউটার, ফাইন। তা আপনি কি নিয়ে গেছেন সাথে? হয়তো একটা ল্যাপটপ নিয়ে গেছেন, ওকে? তো সিসকো রাউটারে ঢোকার জন্য যে নিয়ম, সেটা হচ্ছে আপনার লাগবে একটা কনসোল কেবল। কি কেবল? কনসোল কেবল। তো কনসোল কেবলটা আমরা একটু ছবিতে দেখি কেমন কনসোল কেবল জিনিসটা আসলে কি। এই হচ্ছে কেবল, ঠিক আছে, দিস ওয়ান। আচ্ছা, এটার দুইটা মাথা আছে, একটা হচ্ছে RJ45, আর একটা হচ্ছে সিরিয়াল পোর্ট, ওকে? আচ্ছা, এখন এই যে দেখেন, RJ45 আর একটা হচ্ছে সিরিয়াল পোর্ট। এখন আমরা যদি আমাদের এই জায়গাটায় আসি, কনসোল কেবল অলরেডি নিছি, দেখেন রাউটারের মধ্যে একটা পোর্ট আছে অলরেডি, যেটা হচ্ছে কনসোল পোর্ট। তাহলে আমি ওই পোর্টে এই কেবলটা কানেক্ট করব, কিন্তু আমি এখন লজিক্যাল ভিউ থেকে এটা আপনাদের কানেক্ট করে দেখাবো না, তাহলে আপনি বুঝবেন না। সো আমি আবার কষ্ট করে ফিজিক্যালে যাচ্ছি, ওকে? ওহো, আবার ল্যাপটপটা আবার ওইখানে রয়ে গেছে, কারণ এইখানে নেই আমরা। দাঁড়ান, আরেকটা ল্যাপটপ নেই, ওইটার পরে ডিলিট করে দেবো। ফিজিক্যালে গেলাম, দেন আমরা টেবিলটা গেল কোথায়? আচ্ছা, একটা পিসি নিই। হ্যালো, আমার একটু ইন্টারনেট কানেকশনটা আনফরচুনেটলি ড্রপ করছিল। আমি, আপনারা কোন পর্যন্ত দেখছেন এটা একটু আমার যদি বলতেন। এই কনসোল পোর্টটা কি দেখা হয়েছিল? মানে আমি হঠাৎ করে হ্যাঁ, কনসোল মানে পোর্টটা কানেকশন। কনসোল পোর্ট আপনি যে এটা যে কনসোল পোর্ট বলে এই পর্যন্ত আসছিল, এরপরে যে কনসোল পোর্টে এক সাইডে থেকে RJ45 এই পর্যন্ত ছিল, তারপরে আলাদা হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে কনসোল পোর্টটা,
এই যে আমরা কিছুক্ষণ আগে একটা ছবি দেখলাম, এই পোর্ট এই পোর্টটা যে এই পোর্টটাতে কানেক্ট হবে। স্যার কাইন্ডলি ওকে, স্ক্রিনটা শেয়ার দিন, স্ক্রিনটা শেয়ার দিন স্যার প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, এখন মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে কনসোল পোর্টটা, যেটা RJ45 এর মতো দেখতে। নর্মাল আমাদের যে নেটওয়ার্কের পোর্ট থাকে সেটার মতোই দেখতে। আর এই যে কনসোল ক্যাবেল, তার এই RJ45 সেকশনটাই ওই পোর্টটাতে যাবে। অনেকে এটা ভুল করে, কি ভুল করে জানেন? এই কেবলটার এই পোর্টটারে তার কম্পিউটারের মধ্যে লাগানোর চেষ্টা করে, ভুল করেও এটা এই পোর্টটা তার কম্পিউটারের মধ্যে লাগবে না, বরঞ্চ এই পোর্টটা যাবে হচ্ছিল রাউটার, সুইচ, ফায়ারওয়াল যেটাই থাকুক, তার যে কনসোল পোর্ট আছে যেটা দেখতে RJ45 এর পোর্টের মতো, সেইখানটাতে যাবে। ওকে, গেল, কানেক্ট করলেন। প্রবলেম হচ্ছে এই যে এই পোর্টটা মডার্ন ডেইসের কোনো কম্পিউটারের মধ্যে নাই, আপনার ল্যাপটপের মধ্যে নাই, কম্পিউটার যেগুলো আসে ডেস্কটপ সেগুলোর মধ্যে নাই। তাহলে আপনি তো এই পোর্ট কম্পিউটারের মধ্যে পাচ্ছেন না। এখন আপনার কম্পিউটারে তাহলে এটা কিভাবে কানেক্ট হবে? এটার যে কনভার্টার উপায়, ওই আপনার কনভার্টার লাগবে, ঠিক আছে? তো কনভার্টার, কোন কনভার্টার? কনভার্টার হচ্ছে DB9 কনভার্টার। কি কনভার্টার? DB9। একটু জিনিসগুলো স্লাইডে আছে, বাট মাথায় রাখা বেটার, কারণ আপনি এগুলো ইন্টারভিউ বোর্ডের কোশ্চেন বলেন, বা আপনার প্র্যাকটিক্যালি দোকানে যে যখন কিনবেন, তো এই নামগুলো তো আপনাকে জানতে হবে, বলতে হবে। সো দিস ওয়ান ইজ DB9 কনভার্টার। ওকে, সো ওই পোর্টটা DB9 কনভার্টারে লাগে। এবার ইউএসবি যে সাইটটা আছে, সেই সাইটটা তো আমাদের সকলেরই কম্পিউটারের মধ্যে অ্যাভেইলেবল। ইউএসবি মোটামুটি সকলের কম্পিউটারের মধ্যেই অ্যাভেইলেবল। আচ্ছা, মডার্ন ডেসে আরো কিছু কনসোল কেবল আছে, যেমন ধরেন সরাসরি ইউএসবি কনসোলই কিনতে পাওয়া যায়। হ্যাঁ, ইউএসবি কনসোল, এই যে ইউএসবি কনসোল, সেই ক্ষেত্রে এই যে RJ45টা ওই রাউটারের ওখানে যায়, ইউএসবি পোর্শনে আপনার কম্পিউটারে ইউএসবি পোর্শনটা যায়। তাহলে সরাসরি তখন আর এই কনভার্টারের সমস্যা থাকে না। আবার অনেকগুলো আছে ব্লুটুথ বেস কনসোল, সেখানে আপনি ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হতে পারবেন, সেই সুযোগও আছে। তো আপনি কনসোল কেবল লাগানোর পর আপনাকে যেতে হবে ডিভাইস ম্যানেজারে। কোথায় যাবেন? ডিভাইস ম্যানেজার। এই ডিভাইস ম্যানেজারের এইখানে এই যে পোর্টস আছে না, এইখানে একটা নতুন কোন একটা পোর্ট যুক্ত হবে। আপনাদের অনেকের ল্যাপটপে এই পোর্টস নাও থাকতে পারে, আমারটা দেখাচ্ছে কারণ আমি কিছু ব্লুটুথ ডিভাইস অলরেডি কানেক্ট করে রাখছি আমার ল্যাপটপের সাথে, তো সেইখানে দেখাচ্ছে। এখন আপনি, আপনার যদি কোনো ব্লুটুথ বা কোনো অন্য ডিভাইস না থাকে, তাহলে সেই পোর্ট গুলো দেখাবে না, এবং এই পোর্টটা পুরো টোটালি আপনাকে ব্ল্যাঙ্ক আউট দেখাবে। আপনি যখন ইউএসবি সিরিয়াল কানেক্ট করলেন, কানেক্ট করার পরে এখানে আপনাকে একটা কম পোর্টের নাম্বার দেখাবে। নাম্বারটা আমাদের জন্য জরুরি, ঠিক আছে? সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 10 হইতে পারে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে সব ঠিকঠাক মতো কানেক্ট করার পরেও দেখা যাবে যে এখানে কোনো কম পোর্ট শো করতেছে না। এটাও পসিবল সিনারিও। তো ওইটা কেন হচ্ছে? যদি আপনার কেবল ঠিক থেকে থাকে, তবে খুব সম্ভবত আপনার ল্যাপটপে ড্রাইভার নাই। মানে একটা হার্ডওয়্যার, তো এটা একটা সিরিয়াল কেবলটা একটা হার্ডওয়্যার, তো এটা রান করতে গেলে একটা ড্রাইভার লাগবে না? তো সেই ড্রাইভার যদি মিসিং থাকে, অনেক ক্ষেত্রে এই কেবলগুলোর সাথে যে দেখেছেন একটা ড্রাইভারের সিডি আছে, এই সিডিটা প্রোভাইড করা হয়। অথবা আপনি অনলাইনে একটু ঘাটাঘাটি করলে এই ড্রাইভার পেয়ে যাবেন। সো ড্রাইভার ইজ এ নট এ ভেরি বিগ ডিল, বাট ড্রাইভারটা থাকতে হবে। এখন বিগ ডিল হয়ে যেতে পারে, আপনি বুঝতেছেন না কি কারণে এটা পাচ্ছে না, কেবলটা হয়তো নষ্ট ভাবতেছেন, এমন না, হয়তো কেবলটা ঠিক কিন্তু আপনার কম্পিউটারে ড্রাইভারটা নাই। সো ড্রাইভার প্রপারলি ইনস্টল করলে আপনি সিরিয়াল কেবলটা আপনার ইসেতে DB9 কনভার্টারটা আপনার ল্যাপটপে কানেক্ট করলে এই কম পোর্টের নাম্বারটা পেয়ে যাবেন। তো যখন আপনি এই নাম্বারটা পাইলেন, তার পরবর্তীতে আপনার একটা সফটওয়্যার লাগবে, এটার আমরা বলি টার্মিনাল সফটওয়্যার। বেসিক্যালি এটার সফটওয়্যারটার নাম হচ্ছে টার্মিনাল সফটওয়্যার। পৃথিবীতে অনেক ফ্রি পেইড টার্মিনাল সফটওয়্যার আছে। যেমন আপনি গুগলে যদি সার্চ করেন যে পার্টি লিখে,
বাংলাদেশে এটা অনেকে উচ্চারণ করে পুটি, অ্যাকচুয়ালি এটা পাটি। ওকে, সো এইখানে আপনি এই যে পার্টির এডিশন পেয়ে যাবেন। আপনার যে ওএস ভ্যারিয়েন্ট আছে ওইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। আমারটা সিমিলার টু পার্টি, এটার নাম হচ্ছে কিটি। সো আপনার এইখানে আসার পর আপনি কি দিয়ে লগ ইন করতে চাচ্ছেন ডিভাইসটায়? সিরিয়াল দিয়ে, তাই না? তো এই যে কমের নাম্বারটা যেটা দেখছিলেন ডিভাইস ম্যানেজারে, লেটস সে কমের নাম্বার পাইছেন com3। ওকে, তো আপনি এই জায়গায় 1 কেটে 3 করবেন, এন্টার দিবেন। এন্টার দিলে আপনি সিসকো ডিভাইসটায় লগ ইন হয়ে যান, মানে সিসকো ডিভাইসটায় ঢুকতে পারেন। সবার কি বিষয়টা ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা জানলেই চাকরি হয়ে যাবে, এতটা ইম্পর্টেন্ট জিনিস। সবার কি বিষয়টা ক্লিয়ার? তার একটু কৌতূহল আছে। হ্যাঁ, কিটির ফ্রন্ট পেজটা একটু জানান প্লিজ। কোন ফ্রন্ট পেজটায়? কিটি কিটিতে যাব, যেমন সব, হ্যাঁ, গেলাম। কিটি এটা এটা ক্লোজ আছে করি। সেটা ক্লোজ করে দেন। হ্যাঁ, হুম, এইখানে বাকি অপশন যেগুলো দেখাচ্ছে সেটা যদি একটু কাইন্ডলি ডেসক্রাইব করতেন। আমি আপনার কথা না শুনতে পাই নাই। ওই যে বাকি আরো তিনটা যে দেখাচ্ছে না, টেলনেট, তারপর হ্যাঁ, এর সাথে এটা আরো রিমোট দুটো, লগ হ্যাঁ ইনের জন্য, এটা রিমোট লগ ইনের জন্য। আমরা তো এখনো রাউটিং আচ্ছা, এ শিখি নাই। হ্যাঁ হ্যাঁ রিমোট লগ ইন বহু পরের কথা। মানে রিমোট লগ ইন বলতে কি, শোনেন, সেটা হচ্ছে যেমন আমি, আমার তো চিটাগাং এ রাউটার আছে। আমি যে কোম্পানিতে প্রতিষ্ঠানে জব করি তার চিটাগাং এর রাউটার আছে, চিটাগাং এর সুইচ আছে। এখন নতুন যখন ক্লায়েন্ট আপ হয়, আমি কি প্রতিদিন আপনার মনে হয় যে চিটাগাং যাই ওই ক্লায়েন্টটাকে কানেক্ট করার জন্য? অবভিয়াসলি না। আমি ওই রাউটারটায় ঢাকার থেকে বসে ঢুকি, ওই সুইচটায় ঢাকার থেকে বসে ঢুকি। এই যে রিমোটলি আমি ওই ডিভাইসটাতে ঢুকে কাজ করতেছি, সেটা হচ্ছে আমি টেলনেট অথবা এসএসএইচ এর মাধ্যমে করি। এগুলোর প্রেক্ষাপট আমাদের আসবে, পরে আসবে। তো আপাতত মনে করেন আপনি তো জিরো জ্ঞান, আপনি একটা ডিভাইস ভেরি ফাস্ট সেট আপ করতেছেন, ওই ডিভাইসের মধ্যে কিচ্ছু নাই। তো কিছুই নাই যখন ওটাতে রিমোটলি লগ ইনের প্রশ্নই আসতেছে না, তাহলে ভেরি ফার্স্ট আমরা কিভাবে আগে ঢুকি, ঢুকে একটা আইপি বসাবো, তাকে রাউটিং করব, তাহলে না পরবর্তীতে আমরা রিমোটলি লগ ইন করতে পারবো। তারপর আমরা ঢাকা থেকে বসে চিরাগের রাউটারে লগ ইন করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, তো দেখেন, আপনারা কি এটা করতে পারবেন যেটা বললাম? ওই যে কিভাবে কনসোল কেবল নতুন ডিভাইসে কানেক্ট করবেন, সিসকো রাউটার হোক বা সুইচ হোক। তারপর আপনার টার্মিনাল সফটওয়্যারটা ওপেন করবেন, কম পোর্টের নাম্বারটা জানবেন, তারপর সিরিয়ালে যে কম পোর্টের নাম্বার সেটা দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন। ইজ ইট ভেরি পসিবল ফর ইউ? মানে এটা আপনারা কি করতে পারবেন? জি স্যার। এটা যদি করতে পারেন, বিলিভ করেন আপনার জব হয়ে যাওয়ার কথা। অনেকে বিশ্বাস করেন আমার কথা, বাট দ্যাট ইজ ট্রু। কেন? কারণ হচ্ছে, নম্বর ওয়ান, যেমন ধরেন আমাদের এইখানে, আমি আব্বার আইটির কথাই বলি, ঠিক আছে? আমাদের এখানে সবাই যেরকম রাউটিং সুইচিং জানে ব্যাপারটা তা না। আমার ফিল্ড লেভেলে অনেক ইঞ্জিনিয়ার আছে যারা রাউটিং সুইচিং এর তেমন আইডিয়া রাখেন, কিন্তু তারা এই কনসোল কেবল দিয়ে ডিভাইসে কিভাবে ঢুকতে হয় সেটা জানে। ওকে, আমার জায়গায় জায়গায় ক্লায়েন্টের রাউটার আছে, সেগুলোর সাপোর্ট আমরা দিই। আমাদের নিজস্ব রাউটার আছে, সেগুলোর তো আমাদের কাজ করতেই হয় ডেফিনেটলি। তারা কি করতেছে, জাস্ট যে আমাদের এই কনসোল কেবলে কানেক্ট করায় দিচ্ছে, এনি ডেস্কের মাধ্যমে, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করায় দিচ্ছে, আমরা ঢুকে বাকি কাজ করে দিচ্ছি। আমি কি বুঝাইতে পারলাম? বাট এই জিনিসটা জানা ভেরি মাচ ফান্ডামেন্টাল। আমি আমার প্রথম যে জীবনে, মানে চাকরি জীবনে, সিসকো রাউটারে যখন ঢুকছিলাম, আমার কাছে জ্ঞান ছিল এতটুকুই, বিলিভ মি। এর পরবর্তীতে আমি শিখছি, জানছি, বুঝছি, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আমার প্রথম জ্ঞান অতটুকুই ছিল। কেউ একজন পরবর্তীতে রিমোটলি ঢুকে কনফিগার করছে। সো বিলিভ করেন নিজের মধ্যে, অল্প অল্প জ্ঞানে আগান, আপনার মানে শিক্ষা কমপ্লিট হয়ে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আচ্ছা, অবভিয়াসলি আপনি শুধু এইটুকু জ্ঞানে থাকবেন না, বাট এই জ্ঞানটা শুরু, জাস্ট স্টার্ট আপ। আচ্ছা, দেখেন, এইবার যেটা করি সেটা হচ্ছে হলো আমি কনসোল কেবলটা কানেক্ট করি। কিভাবে কানেক্ট করে দেখাচ্ছি। ল্যাপটপ নিলাম, একটু লক্ষ্য করবেন, এই কনসোল কেবল নিলাম, কনসোল পোর্টে কানেক্ট করলাম,
ল্যাপটপে এখন কোন পোর্টে কানেক্ট করব? অনেকের মনে হতে পারে ইউএসবি, কিন্তু না। কেন ইউএসবি তে কানেক্ট করবো না জানেন? কারণ হচ্ছে আমার এই ল্যাপটপে বিল্ট ইন RS-232 পোর্ট আছে। বললাম না, ওই আগে ছিল। তো প্যাকেট ট্রেসারে ল্যাপটপ এবং কম্পিউটারে বিল্ট ইন RS-232 পোর্ট থাকে। তাই আপনি সরাসরি কনসোল কেবল থেকে RS-232 পোর্টে কানেক্ট করবেন। স্যার করলেন? RS-232 যে পোর্টটা বলছেন এই পোর্টটাকে কি আমরা বাই ডিফল্ট সিরিয়াল পোর্ট বলি? হ্যাঁ, হ্যাঁ, ওটার পুরো নামই হচ্ছে রেজিস্টার্ড সিরিয়াল 232 নাম্বার পোর্ট। ওকে স্যার। ওকে, বাট এটা বর্তমান কম্পিউটার গুলোতে নাই। বর্তমান কম্পিউটার গুলোতে এটা মিসিং। ওকে, সিরিয়াল প্রযুক্তি তো পুরনো প্রযুক্তি ছিল, তাই বর্তমানের কম্পিউটার পাবেন না। প্যাকেট ট্রেসারের ল্যাপটপ ইয়েতে আছে, তাই আমরা কোনো কনভার্টার ইউজ না করে সরাসরি কানেক্ট করতেছি। এম আই ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাদের কি লাগবে? টার্মিনাল সফটওয়্যার। এই যে দেখেন টার্মিনাল সফটওয়্যার কোথায় কোথায় দেখেন, এই যে টার্মিনাল পাইছেন। সো এখানে কিছু ভ্যালু আছে। আমরা ওই যে কম পোর্টের নাম্বারটা জানতে হয়, কিন্তু এইখানে সিঙ্গেল পোর্ট, তাই আমাদের কম পোর্টের নাম্বার জানার দরকার নাই। সরাসরি ওকে করলে আমরা কই ঢুকে গেলাম? আমরা সিসকো রাউটারে ঢুকে গেছি, তাই না? এই যে রাউটার। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, তাইলে আমরা ল্যাবটাতে ফেরত যাই। এটা আবার রিসেট অ্যাক্টিভিটি করে নেই, কারণ 20 মিনিট অলরেডি টাইম নষ্ট হয়ে গেছে। ওকে, তাহলে এটা একটা নতুন রাউটার, এটি ল্যাপটপ। আমরা কি কানেক্ট করব? কনসোল কেবল কানেক্ট করব। কেন কানেক্ট করব? কারণ আমরা এই রাউটারটা টার্মিনাল সেট আপ করতে চাচ্ছি, তাই। তাহলে আমাদের এইখানে কানেক্ট হবে RS-232 পোর্টে, রাউটারের সাইডে যায় কানেক্ট হবে কনসোল পোর্টে। কানেক্ট হইলো। এই ল্যাবের মজার বিষয় কি জানেন? আপনি কোনো কিছু সরাইতে টরাইতে পারবেন না, অনেক কিছু লক করা। ওই যে বললাম না, এটা দিয়ে পরীক্ষা নেওয়া যায়, সো ডুপ্লিকেসি করার সুযোগ নাই। ল্যাপটপে গেলাম, ডেস্কটপে গেলাম, টার্মিনালে গেলাম, ওকে করলাম। কিছু কি আসলো? কিছু কি আসলো? আসে নাই। কতক্ষণ আগে না আসছিল? রাইট? দেখেন, আপনার জীবনে আপনি এই টার্মিনাল সফটওয়্যারে যাবেন, সিরিয়ালে যাবেন, কম লেটস সে 5 পাইলেন, এন্টার দিলেন, শতকরা 95 ভাগ ক্ষেত্রে এই জিনিস কাজ করবে। 5 ভাগে জন্য আপনাকে আর একটু জ্ঞান থাকতে হবে, মানে আর একটু বেশি জ্ঞান আপনার দরকার আছে। সেটা হচ্ছে এই যে সিরিয়াল, এই সিরিয়ালের অনেকগুলো ভ্যালু আছে। যেমন আপনি যদি মাইক্রোটিকে হুম তাহলে আপনার এই ভ্যালু, এই যে ব্রড ভ্যালু যেটা আছে স্পিড 9600, এইটা হইতে হবে 11,5200। মানে এইটা হইতে হবে ভ্যালু। এইটা ছাড়া আপনি মাইক্রোটিক ডিভাইসে লগ ইন করতে পারবেন না কনসোল দিয়ে। ওকে, তো এই ভ্যালুটা আপনি কোথায় পাবেন? নতুন ডিভাইসের সাথে ম্যানুয়ালে থাকে। নতুন ডিভাইসের মধ্যে ম্যানুয়ালে ওই কত ভ্যালু হবে, মানে কনসোল ক্যাবেলের সেই ভ্যালুটা বলা থাকে। আর যদি আপনার ডিভাইস নতুন না হয় বা আপনি কোনো কারণে ম্যানুয়ালটা হারাই ফেলছেন, তাহলে গুগল করবেন। তো আমরা এই কারণে এখানে ঢুকতে পারি নাই, কারণ আমাদের ভ্যালুগুলা দেখেন সেট করা আছে অন্য 1205। এবার সিসকোর ডিফল্টটাতে আমরা নিয়ে যাই। সিসকোর ডিফল্ট হচ্ছে 96। এইটার ডাটা বিট হচ্ছে 8, প্যারিটি বিট হচ্ছে নান, স্টপ বিট হচ্ছে 1, ফ্লো কন্ট্রোল হচ্ছে নান। এই ভ্যালুটা দেই, দেখেন আমরা চলে আসছি না, রাউটারে লগ ইন করছি, এবং দেখেন আমাদের এই ল্যাবটা 16% কমপ্লিট হয়েছে, আগে 0 ছিল। আমরা আরেকবার আমি আপনাকে নতুন করে করে দেখাই। ফাইল, রিসেট অ্যাক্টিভিটি, এই যে দেখেন 0%। আবার কনসোল কেবলটা কানেক্ট করি, RS-232 কনসোল, টার্মিনালে যাই, কারণ আমাদের টার্মিনালে ভুল আছে, ঠিক করি। সবসময় অনেক ক্ষেত্রেই ঢুকে যাবে, কিন্তু কয়েকটা ডিভাইসে হয়তো বা 5% ডিভাইসে হয়তো আমরা ঢুকতে পারবো না, সেই ক্ষেত্রে ভ্যালুটা আমাদের জানা জরুরি। সো
ভ্যালুটা জেনে সব ঠিকঠাক করে দিলে চলে আসলো, ল্যাবটা 16% কমপ্লিট হলো। ক্লিয়ার? আচ্ছা, স্যার এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে ভ্যালু গুলো আমরা সেট করলাম, এই হুম। ভ্যালু গুলোর এক্সপ্লেনেশন জানা কি আমাদের এই লেভেলে খুব জরুরি? খুব সহজ বিষয়, স্পিড মানে জানা জরুরি, প্রথম কথা। তো স্পিড, স্পিডটা হচ্ছে হলো আমাদের এই যে কনসোল কেবল কানেক্ট হয়েছে, ঠিক আছে, সেইখানে আমাদের প্যাকেট অফ, এটা তো ম্যাক অ্যাড্রেস কমিউনিকেশন, ঠিক আছে, ম্যাকের সাথে ম্যাকের কমিউনিকেশন হচ্ছে, ফিজিক্যাল ইন্টারফেসের কমিউনিকেশন হচ্ছে। তো এই কমিউনিকেশনে তার ব্রড মানে হচ্ছে হলো যে একটা করে যে ফ্রেম পাঠাবে এই লেয়ারের মধ্যে, এই ব্রডের সাইজ কত হবে। যদি সাইজ এমন হয় যে পোর্টের মধ্যে দেওয়া আছে 11,5200, আর আপনি কনফিগার করে রাখছেন আপনার টার্মিনালে 9600, তাহলে তো ব্রড মিস ম্যাচ হচ্ছে, রাইট? তো ব্রড মিস ম্যাচ যদি হয়, তাহলে তো আপনি লগ ইন করতে পারবেন না, বা আপনার কাছে একটা কালো ইন্টারফেস আসবে, আর কিছুই আসবে না। আমি কি বুঝাইতে পারলাম? এই জন্য জানাটা জরুরি। সো আমার যদি টার্মিনালের ভ্যালু মিসম্যাচ থাকে, তাহলে আমি কিন্তু ডিভাইস গুলাতে কি হবে, অনেকটা এরকম হয়ে যাবে। এই যে দেখেন, আমি একটা করছিলাম না যে কম 5 হিট করছিলাম যখন, মানে আমার যে ডিভাইস ম্যানেজারে অলরেডি ডিভাইস আছে কম 3 আছে, আমি জানি না ওটাতে মানে ফিজিক্যালি ঢোকার কোনো সুযোগ আছে কিনা, আমি জানি না। তো আমি এখানে সরাসরি কম 5 দেই, 5 না 3 ছিল, ভুলে গেলাম, 3। তো কম 3 দেই, দেখেন একটা কালো স্ক্রিন এসে বসে থাকবে। সো আপনারও যদি ওইরকম মিসম্যাচ থাকে, আপনি কালো স্ক্রিনের পায়ে দেখবেন বসে আছেন, তাতে তো আপনি কাজ করতে পারতেছেন না। সো ওই ভ্যালুগুলো এই জন্য আপনাকে রিড করতে হবে, রিড করা জানতে হবে। এনিওয়ে, তো আমাদের এর পরবর্তী যে কানেকশনের ম্যাটার, সেটা হচ্ছে রাউটার 1 এর সাথে রাউটার 2 কে কানেক্ট করা। ওকে, তো রাউটার 1 এর সাথে যে রাউটার 2 কে কানেক্ট করব, এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে রাউটার 2 শহরের এক প্রান্তে অবস্থিত, রাউটার 1 শহরের অন্য প্রান্তে অবস্থিত। আর মানে কি, মাঝখানে বিশাল বড় একটা দূরত্ব আছে। যখনই দূরত্বের কথা আসে, তখনই হয়তো আপনারা লেটেস্ট জগতের মানুষ, তাই আপনারা ভাবেন যে দূরবর্তী কানেকশন করতে হবে, তার মানে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করব। না, আমরা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করব না। কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল বেশি দিন আগে আবিষ্কার হয়নি, তারও আগে মানুষ নেটওয়ার্কিং করতো। আর তখন যে নেটওয়ার্কিং করতো, সেটা হচ্ছে সিরিয়াল কেবলের মাধ্যমে করতো। কি কেবল? সিরিয়াল কেবল। দূরবর্তী নেটওয়ার্কের জন্য আমরা ব্যবহার করতাম সিরিয়াল কেবল। মানে এটা আপনাকে আইডিয়া দেওয়ার জন্য, যে সিরিয়াল কেবল নামে আমাদের একটা কেবল ছিল, যেই কেবলটা আমরা ব্যবহার করতাম। নেক্সট থেকে কোনো ল্যাবেই আমরা সিরিয়াল কেবল ব্যবহার করবো না, বাট আইডিয়াটা আপনার থাকলো যে আমরা আগে অপটিক ফাইবার আগে দূরবর্তী কেবল মানে কমিউনিকেশনের জন্য যে কেবলটা ব্যবহার করতাম, সেটা ছিল সিরিয়াল কেবল। সিরিয়াল কেবল ম্যাক্সিমাম 10 MB ব্যান্ডউইথ ট্রান্সমিট করতে পারতো। এবং সিরিয়াল কেবলের ক্ষেত্রে ক্লক কনফিগারেশন করা, যেহেতু সিরিয়াল প্রসেসিং, তাই ক্লক কনফিগার করা ছিল ম্যান্ডাটরি। এখনকার যে কেবলগুলো প্যারালাল প্রসেসিং চলে, তার কারণে আমাদের ক্লক কনফিগার করার কোনো ম্যান্ডাটরি দিক নাই, বাট সিরিয়াল কেবল যখন ছিল, তখন সেটা ছিল। এনিওয়ে, তো আমরা রাউটার 1 এর সাথে রাউটার 2 কানেক্ট করে ফেলছি, সাকসেসফুলি করায় 22% কমপ্লিট হয়েছে। রাউটার 2 থেকে আমরা সার্ভার 1 কে কানেক্ট করতে বলছে। এই দুইটা একই জায়গায় আছে, এই যে রাউটার 2 অ্যান্ড সার্ভার 1, তাই আমরা ব্যবহার করব কপার কেবল। তো কপার কেবল কোনটা ব্যবহার করব? দুইটাই যেহেতু লেয়ার 3 ডিভাইস, রাউটার এবং সার্ভার, তাই আমরা ব্যবহার করব হচ্ছে ক্রস ওভার। সেম লেয়ারের ডিভাইস যেহেতু, আমরা কি ব্যবহার করতেছি? ক্রস ওভার ব্যবহার করতেছি। ফাইন, ডান। এখন তারপরে আমাদের বলল রাউটার 1 এর সাথে সুইচ 1 কে কানেক্ট করতে। এই যে রাউটার 1, এই হচ্ছে সুইচ 1। কত নাম্বার পোর্ট থেকে কত নাম্বার পোর্ট? 1 নাম্বার পোর্ট থেকে 1 নাম্বার পোর্ট। ভিন্ন লেয়ারের ডিভাইস, লেয়ার 3, লেয়ার 2, তাই আমরা ব্যবহার করব এখন স্ট্রেট থ্রু। ওকে, এইবার সুইচ 1 এর সাথে সুইচ 2 কে কানেক্ট করতে বলছে। বলছে
11 নাম্বার পোর্ট থেকে 11 নাম্বার, 12 নাম্বার পোর্ট থেকে 12 নাম্বার, মানে দুইটা কানেকশন হবে রিডান্ডেন্সির জন্য বেসিক্যালি। তো সেম লেয়ারের ডিভাইস, ইনফ্যাক্ট সেম ডিভাইস, তাই আমরা ব্যবহার করবো এবার ক্রস ওভার। 11 থেকে 11, 12 থেকে 12। ওকে, তারপরে কি হলো, আমাদের সুইচ 2 থেকে PC2 কানেক্ট করতে বলছে। এই যে PC2, আর এটা হচ্ছে PC3। পোর্ট 1 থেকে PC2, পোর্ট 2 থেকে PC3, ভিন্ন লেয়ারের ডিভাইস, তাই আমরা ব্যবহার করব স্ট্রেট থ্রু। এটারে বলছে সুইচ পোর্ট 1 থেকে কানেক্ট করতে, এটাকে বলছে সুইচ পোর্ট 2 থেকে কানেক্ট করতে। ডান। ফাইনালি আরেকটা জিনিস কানেক্ট করার বাকি আছে, সেটা হচ্ছে পুরোনো পিসির সাথে নতুন ল্যাপটপকে কানেক্ট করতে বলছে। অবভিয়াসলি এরা যেহেতু সেম লেয়ারের ডিভাইস, তাই আমরা ব্যবহার করব ক্রস ওভার। ক্লিয়ার সবার ল্যাবটা? তাহলে ল্যাবটা যদি আপনি সাকসেসফুলি করতে পারেন, তার অর্থ হচ্ছিল আপনার কয়টা আইডিয়া হয়েছে দেখেন। আপনি কনসোল কেবল দিয়ে নতুন সিসকো ডিভাইসে কিভাবে ঢুকতে হয় সেটা জানেন। আপনি ভেরিয়াস যে ইন্টারমিডিয়ারি ডিভাইস এবং এন্ড ডিভাইস যেগুলো আছে সেগুলোর প্রপারলি কিভাবে কেবলে কানেক্ট করতে হয় সেইটা জানেন। এরপর আস্তে ধীরে আমাদের নেটওয়ার্কিং পার্টগুলা শুরু হয়ে যাবে। আপনি সাকসেসফুলি করলে এটা 100% কমপ্লিট হবে। ক্লিয়ার? তো সবাই ল্যাবটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা নিজের মতো ট্রাই করবেন এবং একটি স্ক্রিনশট, হ্যাঁ, যেমন এই যে আমি একটা স্ক্রিনশট নেই, প্রিন্ট স্ক্রিন। এই যে আমি একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে এটা কি হইলো, ফাংশন প্রিন্ট স্ক্রিন। নিলাম, নিয়ে মনে করেন ওই যে আপনাদের যে ব্যাচটা আছে সেখানে আপনার নাম লিখে একটু জমা দিলেন, আমরা জানলাম যে আপনারা ল্যাবটা করছেন, তাতে আপনার যে আইডিয়াগুলো হওয়া দরকার ছিল সেই আইডিয়াটা হয়ে যাবে। ওকে, তো ল্যাব নিয়ে কারো কোনো জিজ্ঞাসা নাই আশা করি। প্যাকেট ট্রেসার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে অলরেডি। এইবার চলেন আমরা যাই অ্যাডভান্স সিমুলেটর গুলার দিকে একটু। তো অ্যাডভান্স সিমুলেটরের মধ্যে জগতে অনেক অ্যাডভান্স সিমুলেটর আছে। তার মধ্যে পপুলার এবং ফ্লেক্সিবল দুইটাই বলতে হবে। একটা হচ্ছে GNS3, and another one হচ্ছে EVNG. সো GNS3-র ওয়েবসাইটে গেলে আপনি GNS3-র সকল জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে স্পেসিফিক্যালি ডকুমেন্টেশন সাইটে বলা আছে কিভাবে আপনি GNS3 ইনস্টলেশন করবেন। এটা আপনি লোকাল সার্ভারে করতে পারেন, GNS3-র VM ব্যবহার করতে পারেন, ভার্চুয়াল মেশিন। VM রান করানোর জন্য আপনার VMware সবচেয়ে বেস্ট। VMware প্রো এডিশন এখন তো ফ্রি, সো এখান থেকে যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে আপনার এই GNS3 EVNG দুইটাই ব্যবহার করতে পারবেন। GNS3 100% ফ্রি হলেও EVNG কিন্তু 100% ফ্রি না। EVNG দুইটা এডিশন আছে। একটা এডিশন হচ্ছে পেইড, যেটারে বলে যে প্রফেশনাল এবং লার্নিং সেন্টার এডিশন, এটা হচ্ছে পেইড। আর একটা হচ্ছে কমিউনিটি এডিশন আছে যেটা ফ্রি। হ্যাঁ,
সো কমিউনিটি এডিশনটা আপনি বিনে পয়সায় ব্যবহার করতে পারবেন। প্রবলেমটা কোথায় এই অ্যাডভান্স সিমুলেটর গুলা ব্যবহার করতে? আচ্ছা, তার আগে সিসকোর প্রবলেম মানে সিসকো প্যাকেট ট্রেসারের ড্রব্যাকস গুলো একটু বইলা নেই। সিসকো প্যাকেট ট্রেসারের অনেক ভালো দিক দেখছি অলরেডি, ল্যাব করা যায়, পরীক্ষা দেওয়া যায়, রিসোর্স কম লাগে, সবই দেখলাম। সিসকো প্যাকেট ট্রেসারের প্রথম যে দুর্বলতা সেটা হচ্ছে লিমিটেড ডিভাইস। ওখানে আপনি সব সিসকো ডিভাইস পাচ্ছেন না। যেমন আমরা ফিক্সড আইএসআর 4331 পাচ্ছি, কিন্তু এবার আইএসআর এর যদি অন্য এডিশন, লেটস সে আইএসআর এর 9000 সিরিজ আছে, ওই সিরিজ গুলা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তারপর যেটা পাচ্ছি সেটাও ফুল ডিভাইস পাচ্ছি না, মানে এটাতে মিনিমাম ওএস ভরা আছে। মিনিমাম ওএস হওয়ার কারণে ও লাইট, যে কারণে আপনি দ্রুত প্যাকেট ট্রেসারে মুভ করতে পারতেছেন, রাউটার অন করতে পারতেছেন, সুইচ অন করতে পারতেছেন। বাট ইন রিয়েল ওয়ার্ল্ড একটা সিস্টেম এত তাড়াতাড়ি অন হয় না। একটা আইএসআর 4331 বুট হয়ে রান করতে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগে। তা আমাদের ল্যাবে কি 5-6 মিনিট সময় লাগছে? এই 10 সেকেন্ড, হার্ডলি 10 সেকেন্ডে অন হয়ে গেছে। অন হইতে পারছে কারণ কি? কারণ হচ্ছে ওএস এর ভার্সনটা মিনিমাম। তাই মিনিমাম হওয়ার কারণে আপনি এটার মধ্যে সব কমান্ড পাবেন না। হ্যাঁ, রিয়েল লাইফে যতগুলা কমান্ড আছে বা যতগুলা প্রায়োগিক প্রয়োগ হইতে পারে, তার সব প্রায়োগিক প্রয়োগ বা কমান্ড আপনার প্যাকেট ট্রেসারে অ্যাভেলেবল না। এখন ভবিষ্যতে আপনি হয়তো সিসিএনপি তে পড়াশোনা করবেন, তো সেই ক্ষেত্রে আপনার ফুল কমান্ড গুলা জানা দরকার আছে এবং আরো অনেক কনফিগারেশন জানার দরকার আছে। তো সেই ক্ষেত্রে আপনি সিসকোর পেইড এডিশন যেটা আছে সিএমএল, সিসকো সিএমএল নামে পরিচিত, সেটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি ইয়া ব্যবহার করতে পারেন, ইবিএনজি বা জিএনএস3। তো সিএমএল পেইড, কিন্তু ইবিএনজি জিএনএস3 আর মধ্যে ওই যে বললাম যে জিএনএস3 100% ফ্রি, ইবিএনজি হচ্ছে হলো কমিউনিটি এডিশনটা ফ্রি। এইখানে আপনি দুইটা জিনিসে আটকাবেন জিএনএস3 ইবিএনজিতে। সেটার প্রথম যেটাতে আটকাবেন সেটা হচ্ছে ওএস। ওএস বলতে কার ওএস? একটা সিসকো রাউটার রান করবেন, বা বা আপনি মাল্টি ভেন্ডর ডিভাইসে কোনো কাজ করবেন। মনে করেন আপনি চাচ্ছেন আপনার একটা ল্যাব করতে যেখানে রাউটার থাকবে মাইক্রোটিক, সুইচ থাকবে সিসকোর, তার মানে মাল্টি ভেন্ডর। মাল্টি ভেন্ডর হইলে আপনার তো ওএস লাগবে। এখন মাইক্রোটিকের ওএস না হয় ফ্রি, কিন্তু সিসকোর ওএস এত সহজে ফ্রিলি আপনি পাবেন না। এটা একটা প্রথম ড্রব্যাকস। তাও গুগল টুগল সার্চ করলে হয়তো আপনি ওএস পেয়ে যাবেন, ওটা নিয়েও আমি ভাবতেছি খুব বেশি আটকাবেন না। বাট সবচাইতে কিলার যেটা, সেটা হচ্ছে রিসোর্স। মনে করেন একটি মাইক্রোটিক, একটি সিসকো রাউটার চালাইতে মোটামুটি 512 MB র্যাম লাগবে। আচ্ছা, আমি আপনার সোজা পুরো টোটাল হিসাবটা দিই। মনে করেন আপনি একটা অপারেটিং সিস্টেমের ল্যাপটপ অলরেডি চালাচ্ছেন, তো আপনার র্যাম কত? লেটস সে 8 GB। তো 8 GB র্যামের মধ্যে আপনি যেই ভিএম ইনস্টল করবেন, ভার্চুয়াল মেশিনটা ইনস্টল করবেন, আপনার মিনিমাম 2 GB কাট হয়ে যাবে। তাহলে 6 GB শেষ, হাতে রইলে কয় জিবি? 2 GB। জিএনএস3 রান করাবেন, প্রায় 1 GB খেয়ে ফেলবে। তাহলে কত গেল? 7 GB শেষ, রইল কত? আর 1 GB। এই 1 GB দিয়ে হার্ডলি আপনার পক্ষে দুইটা সিসকো রাউটার চালানো সম্ভব, এর বেশি আপনি চালাইতেই পারবেন না। ইনফ্যাক্ট এই দুইটা রাউটারও আপনি যেহেতু একদম টায় র্যাম দিয়েছেন, তাই চরম স্লো ভাবে চলবে। বুঝতে পারছেন? তো এই জন্য আমি ক্লাসে, মানে হয়তো আমি যদি করি, হ্যাঁ, আমি যদি করি আপনারা বিপদে পড়বেন কোথায়, যে আপনাদের তো সবার এরকম রিসোর্স নাই, তাই আমরা একটা কমন প্ল্যাটফর্ম রিসোর্স ইউজ করবো, যেটা হচ্ছে প্যাকেট ট্রেসার। বাট এছাড়া আমার এইখানে স্লাইডে লিঙ্ক গুলা দেওয়া আছে, যেই লিঙ্কে গেলে আপনি ইনফরমেশন গুলা পাবেন যে জিএনএস3 বিএনজি কিভাবে ব্যবহার করতে হয়। আর আপনার যদি রিসোর্স থাকে, আপনি যদি শতপ্রণোদিত হন যে না আমি জিএনএস3 দিয়েই শিখবো বা ইভিএনজি দিয়েই শিখবো, যদি আপনার হেল্প লাগে আমাকে 1-to-1 নক দিলে আমি সন্ধ্যার দিকে বা যে কোনো সময় হয়তো আপনাকে সময় দিলাম, দিয়ে বললাম যে ওকে ফাইন, আমি অনেক এটা করে দিছি। আগে নিজের চেষ্টা করবেন, এটা ইজি থিং, এমন না আপনি হয়তো জানতেনই না। ব্যাপারটা এরকম, এটা ইজি টু ইনস্টল।
বাট প্রবলেমটা হচ্ছে রিসোর্স। রিসোর্স যদি থেকে থাকে তাহলে আপনি এটা ইজিলি করতে পারেন। তো যেখানে যেখানে আটকাইতে পারেন, সব ভিডিও টিডিও দেখলেন ইভিএনজি জিএনএস3 কিভাবে ইনস্টল করে, তারপর আপনি আটকায় যেতে পারেন। মানুষ কোথায় কোথায় আটকায় সেটা আমি একটু বলি। প্রথম কথা, ইভিএনজি এবং জিএনএস3 এগুলো রান করতে হয় ভার্চুয়াল মেশিনে বা ভিএম এ। তো ভিএম রান করাইতে গেলে আপনার নিজের হার্ডওয়্যারের প্রথমে ভার্চুয়ালাইজেশন অন থাকতে হবে। তো এই ভার্চুয়ালাইজেশনটা থাকে কোথায়, আর ভার্চুয়ালাইজেশন জিনিসটাই বা ভার্চুয়ালাইজেশন থাকে কোথায়, তার আগে আপনি আপনার ঘরে একটা ভিএম দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমার এখানে একটা ওরাকল ভার্চুয়াল বক্স আছে। এটা একটা হাইপারভাইজার বা ভার্চুয়ালাইজার বলতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি ভার্চুয়াল মেশিন রান করতে পারি। যেমন এটা একটা ভার্চুয়াল মেশিন, আমি যদি পাওয়ার অন করি এটা রান হয়ে যাবে। অবভিয়াসলি স্লো হবে, বিকজ আমার রিসোর্স এখন সব ইউজে আছে। এই যে দেখেন, একটা ভার্চুয়াল মেশিন অন হয়ে গেল। তাইলে এখন বলেন, আমার এই কম্পিউটার কয়টা? এখন দুইটা, রাইট? আমি একটা উইন্ডোজ 11 দিয়ে আপনাদের ক্লাস করাচ্ছি, আরেকটা ভার্চুয়াল মেশিন এখানে রান হয়েছে। তাহলে আমার মানে এখানে সিস্টেম কয়টা চলতেছে? দুইটা চলতেছে। তো দুইটা যে চলতেছে, আপনি এরকম আপনার পিসি কে চাইলে মাল্টিপল পিসি ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, অলরেডি এই পিসিটা চলে আসছে। ওকে, এই যে লগ ইন করতে চাচ্ছে বলতেছে। আমি লগ ইন, ওই যে পাসওয়ার্ড দেওয়া আছে সেগুলো দিলেই আমরা লগ ইন করতে পারবো। যাই হোক, তো এই যে আমার কম্পিউটারের মধ্যে এখন দুইটা মেশিন আমি রান করতেছি। এটা বন্ধ করে দেই। ফাইন, বন্ধ হয়ে গেল। এখন আপনার তো ভাই রিসোর্স থাকতে হবে। রিসোর্স থাকলে আপনাকে ফার্স্ট অফ অল, ফার্স্ট কাজ, আপনি ভার্চুয়ালাইজ অন করতে হবে। ভার্চুয়ালাইজ কোত্থেকে অন করবেন? এইটা থাকে হচ্ছিল আপনার বায়োসে, আপনার কম্পিউটারের যে বায়োস, ঠিক আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আবার ইউ ইউ মানে এখন যে লেটেস্ট এডিশন আছে ইউএফআই, সেটাও হইতে পারে। তো আপনি বায়োসে গেলে, হ্যাঁ, আপনার ভার্চুয়ালাইজেশন অন করতে পারবেন। এখন আপনি কোন প্রসেসর মানে কোন মাদারবোর্ড ব্যবহার করেন, মাদারবোর্ডের উপর এটা ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে হলো, ধরেন আপনি এমএসআই এর মাদারবোর্ড ইউজ করেন, সেটার ইন্টারফেসই একরকম। আবার গিগাবাইটের মাদারবোর্ড ইউজ করেন, সেটার ইন্টারফেসই আরেক রকম। এইটা আপনাকে একটু গুগলে গবেষণা করে নিতে হবে যে আপনার প্রথমত প্রসেসর এটা ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে কিনা। যেমন এটা জানবেন কিভাবে? আগে টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে গেলে আপনার এখানে সিপিইউতে এই আপনার প্রসেসরের নামটা দেখাবে। যেমন আমার প্রসেসরের নাম হচ্ছে এইটা। তো আমি এটা লিখি, AMD রাইজেন 5 প্রো, তারপর 7540U, 7540U ডিটেলস সার্চ দিলাম, এখানে আসলো। সো এখানে আমার পড়াশোনা করার সুযোগ আছে। সিকিউরিটিতে আচ্ছা, এখানে আমি খুঁজে পাচ্ছি না লেখাটা। তো আপনারা যেটা করতে পারেন, সরাসরি সেকেন্ড, সরাসরি প্রসেসরের নামটা দিয়ে ভার্চুয়ালাইজেশন এটা দিয়েই search দিতে হবে।
এবার গুগলের যে এআই আছে সেটা গবেষণা করে অনেক কিছু বলে দিবে আপনাকে, যেমন হ্যাঁ এটাতে এএমডি ভি সাপোর্ট করে, তার মানে ভার্চুয়ালাইজ করা যাবে, ভার্চুয়াল বেস সিকিউরিটি এটার অন করা যায়, ওকে গেস্ট এক্সিকিউশন করা যায়, তার মানে এটার মধ্যে ভার্চুয়ালাইজেশন করা যাবে, এটা প্রসেসর সাপোর্ট করে ফার্স্ট অফ অল ফার্স্ট। সেকেন্ডলি, এবার হচ্ছে যদি আপনার এমএসআই এর মাদারবোর্ড হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে এমএসআই এর মাদারবোর্ডে কিভাবে ভার্চুয়ালাইজেশন অন করে। এরকম লিখে সার্চ দিলেন, কিছু ইমেজ পাবেন, রাইট, যে এটা কোথায় করা যেতে পারে, কিছু ভিডিও পাবেন, সেটা দেখে টেকে আপনাকে আপনার ভার্চুয়ালাইজেশন অন করতে হবে। ডিফল্ট ভাবে অনেক ক্ষেত্রে অন থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। যদি অন থাকে তাহলে তো আর আপনার এই পরিশ্রমগুলো করতে হবে না, আর যদি না থাকে তাহলে আপনার প্রথমত বুঝতে হবে যে আপনার ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে কিনা। সাপোর্ট যদি করে থাকে তাহলে আপনি এটা অন কিভাবে করে সেটা একটু দেখে নিতে হবে। তো মডার্ন ডেসের যত প্রসেসর আছে সেগুলোতে ম্যাক্সিমাম গুলোতেই ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে। আর পুরনো কিছু এমডি প্রসেসর আছে যেগুলোতে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে না, বা কিছু গেমিং প্রসেসর হয় সেগুলোতে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে না, কারণ এটা মানে ভিএম করার জন্য তৈরি হয়নি তো। সো ওইটারে ডিজাইন করা হয়েছে যে ওটার মধ্যে ভার্চুয়ালাইজেশনের যে সুযোগ সুবিধা সেগুলো বন্ধ রাখা হয়েছে। সো আপনি একবার কনফার্ম হয়ে নেবেন যে আপনার ভার্চুয়ালাইজেশন আপনি করতে পারেন কিনা। তো ভার্চুয়ালাইজেশন যদি করতে পারেন তাহলে ভার্চুয়ালাইজেশন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে টাইপ ওয়ান, মানে ডাইরেক্ট হার্ডওয়্যারের মধ্যে ভার্চুয়ালাইজার ব্যবহার করা যায়, তারপরে অপারেটিং সিস্টেম হবে, অ্যাপ্লিকেশন হবে। কিন্তু টাইপ ওয়ান আপনারা ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না? যেমন আমিও টাইপ ওয়ান ব্যবহার করতে পারি না, কারণ আমি এই যে ক্লাস করাচ্ছি, আবার এই ল্যাপটপ দিয়ে আমি পড়াশোনা করি, তো আমার কি করতে হয়, টাইপ টু ব্যবহার করতে হয়। টাইপ টু মানে হচ্ছিল আপনার কম্পিউটারের মধ্যে একটা অপারেটিং সিস্টেম থাকবে, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে উইন্ডোজ 11, তার উপরে হাইপারভাইজার আছে, যেটা আমার এখন দেখছেন সেটা হচ্ছে ওই যে ওরাকলের ভিএম বক্স। তো ওই ভিএম বক্সের মধ্যে আবার আমার যে ভিএম মেশিন গুলো আছে, দুইটা মেশিন দেখছিলেন, তো সেই দুইটা মেশিন বিদ্যমান। ওকে, সো আপনারাও ইন জেনারেলি দেখা যাবে সবাই যেটা করবেন, টাইপ টু ভার্চুয়ালাইজেশন করবেন যদি আপনি ইভিএমজি বা জিএনএস3 ব্যবহার করতে চান। তো আপনার ভিএম কি আনলিমিটেড করতে পারবেন? দ্যাটস এ বিগ কোশ্চেন। বা আপনি কি রাউটার আনলিমিটেড চালাইতে পারবেন? মানে কয়টা রাউটার চালাইতে পারবেন? আপনার মনে করেন কম্পিউটারে কোর আছে 6টা বা 8টা বা 10টা বা 12টা। এখন আপনি ভিএম কে কয়টা দিচ্ছেন? ধরেন ভিএম কে আপনি 12টা কোর দিচ্ছেন, মানে আপনার কম্পিউটারে আছে, মানে যতগুলো আছে তার বিয়ন্ডে যাওয়ার সুযোগ নেই। ঠিক আছে, আপনার আছে 6টা বা 12টা, আপনি ভিএম কেও দিচ্ছেন 6টা বা 12টা। তো আপনি এবার রাউটার করলেন, রাউটারে মনে করেন প্রত্যেকটাতে অন্তত 1 কোর করে দিতে হবে, তাহলে আপনার 6টার বেশি চালানোর কোনো সুযোগই নেই। বুঝতে পারছেন? 6 এর বেশি আপনি চালাইতে পারবেন না। আচ্ছা, এইখানে আবার একটা থ্রেডের হিসাব আছে। যদি আপনার ভার্চুয়ালাইজার আপনাকে মানে নেস্টেড ভার্চুয়ালাইজেশন না হয়, তাহলে আপনাকে থ্রেড ক্যালকুলেশনের মাধ্যমে এই নাম্বারটাকে এনরিচ করাবে। যেমন মনে করেন যদি আপনার থ্রেড থাকে 16টা, ঠিক আছে, এই থ্রেডের ইনফরমেশন কোথায় পাবেন? এগুলো আপনার ওই প্রসেসরের ইয়েতেই থাকে, এই যে এখানে থাকে। এই যে দেখেন, এটাতে কোর হচ্ছে একটা, লজিক্যাল প্রসেসর কয়টা? 12টা। ঠিক আছে, তার মানে আমি এখানে পাচ্ছি লজিক্যালি প্রসেসর পাচ্ছি হচ্ছিল 12টা। তো এই যে আমার কোরগুলো আছে, তো সেই কোরগুলার থেকে আমি থ্রেড মানে 6 × 12, তাহলে 6 × 12 72টা ভার্চুয়াল সিপিইউ ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারছেন? তো এটা থ্রেডের মাধ্যমে আপনি করতে পারেন যদি আপনার নেস্টেড ভার্চুয়ালাইজেশন হয়। আচ্ছা, এর মধ্যে আরো কথা আছে। আপনার এই পরিমাণ লোড যদি আপনি দেন, মাইক্রোটিকের ক্ষেত্রে ওকে, বাট সিসকো জুনিপার এই টাইপের রাউটার গুলা যদি হয়, তাহলে আপনি যত সিপিইউ দিচ্ছেন, মিনিমাম ধরবেন যে এক একটা সিপিইউর 1 GHz, ঠিক আছে, মিনিমাম স্পিড থাকতে হবে। ও মানে ওই সিপিইউ অলরেডি কোথাও ব্যবহৃত হচ্ছে, মনে করেন আপনার আমার যেমন উইন্ডোজ 11টা চলতেছে, সেখানেও তো সিপিইউ অবভিয়াসলি ব্যবহার হচ্ছে। আর আমি ভিএম অন করলাম, সেই ভিএম ও সিপিইউ ব্যবহার করবে। তারপর আবার রাউটার অন করলাম, সেও সিপিইউ ব্যবহার করবে।
এখন রাউটারের জন্য মিনিমাম যদি 1 GHz এর মতো স্পিড খালি না থাকে, তাইলে আমার রাউটার একদম নড়বে চড়বে না, এরকম অবস্থা, মানে স্ট্যাক হয়ে থাকবে। সো এই জন্য এটা রিসোর্স ইজ এ বিগ ফ্যাক্ট ইন হিয়ার। তো এই যে একটা ছবি দেওয়া আছে পুরনো ইন্টেল প্রসেসরে ভার্চুয়াল টেকনোলজি কিভাবে, মানে সরি, ইন্টেল মাদারবোর্ডে কিভাবে ভার্চুয়াল টেকনোলজি অন করে, এটা আপনার যেই যেই ব্র্যান্ড ব্যবহার করেন, কেউ হয়তো এমএসআই ব্যবহার করেন, কেউ হয়তো গিগাবাইট ব্যবহার করেন, তো সেইখানে আপনাকে দেখতে হবে যে এটা কিভাবে এনেবল করে। জিএনএস3 সকল ইনফরমেশন এই জায়গায় পেয়ে যাবেন। জিএনএস3 সফটওয়্যারের ডাউনলোড করার লিংক, ভিএম এর ডাউনলোড করার লিংক, মার্কেট প্লেস, জিএনএস3 ডকুমেন্টেশন, ইভিএনজির যে সফটওয়্যার ডাউনলোড করার লিংক, ইভিএনজির ডকুমেন্টেশন, এবং ইভিএনজির একটা ইউটিউব চ্যানেল আছে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে তারা নানা ভিডিওতে বলে দিছে কিভাবে আপনি ইভিএনজি ব্যবহার করবেন, কিভাবে বেটার ওয়েতে ব্যবহার করতে পারেন। তো সেই ভিডিওগুলো দেখলে খুব সহজেই ইভিএনজি ইনস্টল করা যায়। জিএনএস3 ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আচ্ছা, কারো থেকে নয়েজ আসছে? জিএনএস3 যে ওএস গুলা, মানে বিভিন্ন হ্যাঁ। ডিভাইসের যে ওএস গুলো, হুম। এগুলো এগুলো কি অনলাইনে ফ্রি অ্যাভেলেবল, পারচেজ করা লাগে? অফিসিয়ালি তো পারচেস করা লাগে, বাট আপনি পাইরেটেড এডিশন অনলাইনে পেয়ে যাবেন। যেমন ধরেন আমি বুঝাই, মাইক্রোটিকের ওএস, এটা কেনার কোনো ব্যাপার নাই, মাইক্রোটিকের ওএস ডাউনলোড করা যায়, এটা ফ্রি। ওকে, ফাইন। এবার আসি সিসকোর কথায়, সিসকোরটা কি ফ্রি না? ফ্রি না। তাহলে সিসকোরটা কোথায় পাবেন? অনলাইনেই পাবেন, বাট পাইরেটেড এডিশন পাবেন। ক্লিয়ার? আর আপনি যদি টাকা দিয়ে কিনতে চান সেটা অন্য বিষয়। পাইরেটেড এডিশন প্র্যাকটিস তো করা যায়। হ্যাঁ, আমরা ওইভাবেই বড় হয়েছি, পাইরেটেড এডিশন দিয়ে শিখে বড় হয়েছি। Sounds good. Okay, ঠিক sir. আছে। আচ্ছা, তো জিএনএস3 মিনিমাম রিকোয়ারমেন্টই হচ্ছে যে আপনার উইন্ডোজ 7 অথবা পরের এডিশন হইতে হবে, মিনিমাম 2টা ফ্রি লজিক্যাল কোর থাকতে হবে, ভার্চুয়ালাইজেশন টেকনিক অন থাকতে হবে আপনার বায়োসে, এবং অবভিয়াসলি বায়োস অন করলে প্রসেসরটা অটো অন হয়ে যায়, প্রসেসর সাপোর্ট করতে হবে, 4 GB র্যাম খালি থাকতে হবে, মিনিমাম 1 GB হার্ড ডিস্ক থাকতে হবে। ওকে, সো এগুলো যদি থাকে মিনিমাম, তাহলে জিএনএস3টা রান করবে। তারপরে তো কত হার্ডওয়্যার, মানে কত রাউটার নিচ্ছেন সেটা ভিন্ন আলোচনা। আচ্ছা, সো জিএনএস3 যদি এগুলো রান করেন, তার সাথে আপনার কয়েকটা জিনিস লাগবে। নম্বর 1, ভিএমওয়্যার লাগবে। ঠিক আছে, এখন ভিএমওয়্যারটা হচ্ছে ফ্রি, মানে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো এক সময় টাকা দিয়ে লাইসেন্স দিয়ে কিনতে হইতো, আমরা তখন পাইরেটেড এডিশন ব্যবহার করতাম। এখন আর এটা মানে অফিসিয়ালি ফ্রিতে পাওয়া যায়। সো আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো। এটা সবচেয়ে ভালো। ঠিক আছে, ভার্চুয়াল বক্স ইউজ করতে পারেন, বাট এটা ওটা মাচ বেটার। আচ্ছা, একটা এই যে স্লোনেস হবে, আমি যে অলরেডি বলতেছি যে রিসোর্স থাকার পরেও অনেক সময় স্লোনেস হয়, হার্ডওয়্যার গুলা দেখা যায় স্লো চলতেছে। এটার মূল কারণ হচ্ছে আপনি যে কম্পিউটারটা ব্যবহার করতেছেন সেও তো সিপিইউ অকুপাইড করে আছে, আবার আপনি যে রাউটারটা অন করছেন ভিএম এর মধ্যে সেটাও সিপিইউ অকুপাইড করবে। এখন দুইজনে যদি একই সিপিইউর কোর অকুপাইড করে, তাহলে তো আলটিমেটলি স্লো হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আইডল পিসি ক্যালকুলেট করাটা খুব জরুরি। তো আইডল পিসি যদি আপনি ক্যালকুলেট করতে পারেন এবং আপনার রাউটারে আইডল পিসি যদি সেট করতে করে দেন, তাহলে যেটা হবে, জিএনএস3 বা ইভিএসজি যেটাই ব্যবহার করেন না কেন, ওটার পারফরমেন্স অনেক বেটার হবে। তো আইডল পিসি কিভাবে ক্যালকুলেট করে, এটা জিএনএস3 একরকম, জিএনএস3 তো অনেকটা অটোমেটেড, ক্লিক করেই করা যায়। আর ইভিএনজি তে হচ্ছে ইনিশিয়াল লেভেলে করে নিতে হয়। তো সেটার জন্য কমান্ড আছে, যেমন আপনারা এগুলো ওয়েবসাইটে গেলে পাবেন। এটা দেখাই, আইডল পিসি ক্যালকুলেশন ইন ইভিই এনজি।
বিশেষ করে সিসকো, জুনিপার এগুলোর ক্ষেত্রে আইডিয়াল প্রসেসরগুলি করলে সবচেয়ে বেটার। এই যে এইখানে ভিডিও আছে, ইভিএনজি নিজস্ব ভিডিও, যে কিভাবে আপনি এটা ক্যালকুলেট করতে পারেন, অথবা আপনি এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট গুলাতে আইডল পিসি সেটিংস করার যে কমান্ড, সেই কমান্ড গুলা দেওয়া আছে। এই যে তখন আপনার জিএনএস3 বা ইভিএনজি একটু স্মুথ রান করে, একটু না বেশ ভালোই স্মুথ রান। সো আমরা আজকে কি কি দেখলাম? প্রথমত প্যাকেট ট্রেসার কিভাবে ইনস্টলেশন করে, প্যাকেট ট্রেসার কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটা ইনিশিয়াল নলেজ দিলাম। কিভাবে ডিভাইস টিভাইস কানেক্ট করব, কিভাবে একটা নতুন সিসকো ডিভাইসে লগ ইন করবো, মোস্ট ইম্পর্টেন্ট ওইটা দেখলাম। আইডিয়া শেয়ার করলাম কিভাবে আপনি জিএনএস ইভিএনজি কি পারপাসে ব্যবহার করবেন, কি হইতে পারে এগুলো দিয়ে। বাট আরেকবার বলতেছি, আমরা ক্লাস করব প্যাকেট ট্রেসারে, সো আপনি এনশিওর করবেন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে যেন সিসকো প্যাকেট ট্রেসার ভার্সন 9 আজকের পরে ইনস্টল থাকে, এবং ইনস্টল করে আপনাদের ওই যে একটা ল্যাব দেওয়া হয়েছে সেই ল্যাবটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, 100% মার্ক ওটাতে অ্যাচিভ করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে গ্রুপে নক দিবেন, আমাকে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। ওকে, সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ও, আরেকটা জিনিস, আমরা এই যে আজকে ফিজিক্যাল এবং লজিক্যাল নেটওয়ার্ক দুইটাই দেখছি ইন প্যাকেট ট্রেসার, রাইট? আমাদের ইসের দিন কি বলে, আমাদের যেদিন ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, তো সেই দিন আমার একজন জিজ্ঞেস করছিল যে এই ডকুমেন্টেশনটা কি, কেন দরকার। সো এই যে আপনার ফিজিক্যালি কিভাবে কানেক্টেড, হ্যাঁ, মনে করেন একটা রাউটার আছে, সেই রাউটারটা, আপনার একটি রাউটার আছে, সেই রাউটারটা আরেকটা রাউটারের সাথে কানেক্টেড, তো কোন পোর্টে কানেক্টেড, কিভাবে কানেক্টেড, দিস অল আর ডিফাইন্ড অ্যাজ ফিজিক্যাল নেটওয়ার্ক টপোলজি। ওকে, এখন লজিক্যাল টপোলজি জিনিসটা কি? এইটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি। হ্যাঁ, আমরা, আপনি এখানে লজিক্যালে দেখতেছেন, বাট বেসিক্যালি এটা একটা, যে আমার রাউটার 0 যার গিগা 00 ইন্টারফেস থেকে রাউটার 1 এর গিগা 000 কানেক্টেড, এটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি। লজিক্যাল টপোলজি জিনিসটা কি? এবার আমি একটা নোট নিলাম, নোটের ভিতরে একটা আইপি লিখলাম, এখন দেখেন আমরা এখানে কি করলাম, একটা আইপি ব্লক দিলাম। এর অর্থ হচ্ছে এই রাউটারটা এই রাউটারের সাথে এই আইপি ব্লকের মাধ্যমে কমিউনিকেশন করে, যার 1 নাম্বার আইপিটা এই রাউটারে বসানো, 2 নাম্বার আইপিটা এই রাউটারে বসানো। এরকম আরো অনেক ইনফরমেশন হইতে পারতো। লেটস সে আমরা এই দুইটা রাউটারের মধ্যে স্ট্যাটিক রাউট কনফিগার করছি, সেটাও নোট করে রাখতাম কোথাও। তাহলে এই যে বর্তমানে যে জিনিসটা দাঁড়াইলো, সেইটারে বলে হচ্ছিল লজিক্যাল টপোলজি। আপনার জন্য টপোলজি কেন, মানে এরকম ডকুমেন্টেশন কেন জরুরি? আপনি যখন নেটওয়ার্কে কাজ করবেন, পরবর্তীতে যখন এটার কোনো সমস্যা হবে, আপনি এটার ট্রাবল শুট করতে গেলে, তাহলে এটা আপনি জানবেন কিভাবে কে কার সাথে কি কানেক্টেড? এটা কি প্রতিদিন আপনি গবেষণা করবেন? এরকম কেউ করে না। তারা করে কি, নেটওয়ার্কের ভেরি ফার্স্ট ডেতে যখন নেটওয়ার্ক এস্টাবলিশড হচ্ছে, তখন
তারা এটারে ডায়াগ্রাম আকারে ড্র করে রাখে যে আমার এই কম্পিউটার এটার সাথে কানেক্টেড, এই কম্পিউটার এটার সাথে কানেক্টেড, এই কম্পিউটার এটার সাথে কানেক্টেড, তার উপরে মার্কিং করা থাকে। তাহলে কি হয়, মনে করেন প্রবলেম যখন হইলো, আপনি পুরো ফিগারটা আপনার সামনে দেখতে পাচ্ছেন আপনার নেটওয়ার্কটা কিভাবে কানেক্টেড। তাই পসিবল সমস্যাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এইটা ইজিলি ডিফাইন করা যায়। আপনি যদি না পারেন কোনো সমস্যা নাই, আপনি আরেকজন এক্সপার্টের সাথে কনভারসেশন করতেছেন, তারে তো বুঝাইতে হবে যে এটা কিভাবে কিভাবে কানেক্টেড। তাহলে আপনি যদি তাকেও ওটাও বুঝাই দিতে পারেন, দেখা যাবে সে আপনার মানে ওই ছবি দেখে সহজে বুঝে যাবে যে নেটওয়ার্কে কোন জায়গাটায় কি কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এই জন্য আমাদের ফিজিক্যাল টপোলজি এবং লজিক্যাল টপোলজি এবং তার করসপন্ডিং ডকুমেন্টেশন অত্যন্ত অত্যন্ত জরুরি। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা? হ্যালো? কারো কোনো প্রশ্ন? না স্যার, আপাতত কোনো কোয়েশ্চেন নেই স্যার। ওকে, সবাই প্যাকেট ট্রেসার, আমার একটা জিনিস কনফার্ম করেন, সবাই প্যাকেট ট্রেসার ইনস্টল করবেন, নম্বর 1। নম্বর 2 হচ্ছে ল্যাবটা করবেন। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে হলো মানে কমান্ড, আজকে কিন্তু আমরা কমান্ড লাইনটা দেখি নাই। হ্যাঁ, মানে মানে সিসকোতে যে কমান্ড দিব, এটারও একটা আর্ট আছে, লাইন অফ আর্ট আছে। তো সেই জিনিসটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। আজকে আমরা শুধু প্যাকেট ট্রেসারটারে কিভাবে ব্যবহার করে ওইটা যেন আমরা কনফার্ম করি, কারণ আমাদের হাতে কলমে বাকি শিক্ষাগুলো শিখতে হবে। সো আপনি শুধু থিওরি ক্লাসে থিওরি করবেন, তাহলে কিন্তু শিক্ষা শিখতে পারবেন না। আমি ধরেন স্ট্যাটিক রাউট শিখাইলাম বা ওএসপিএফ শিখাইলাম বা সুইচে কিছু কনফিগারেশন করলাম, সেই জিনিসটা কিন্তু আপনার নিজের বাসায় মানে সেইটা ইমপ্লিমেন্ট করতে হবে। তখনই আপনি বুঝতে পারবেন কেন করতেছি, কি কারণে করতেছি। আর কেন কি কারণে যখন ম্যাপ করতে পারবেন, তখনই শিক্ষাটা সাকসেসফুল হবে। সো এনিওয়ে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে খোদা হাফেজ আজকের মতো। ওকে স্যার, আল্লাহ হাফেজ।